যেখানে লিখি যাওয়ার তো লিখবে তো ডার্ক এখানে কোনো লেখা যাবে না কিছু দিলে কিছু দিলে লেখা করবি কোশি করে নাম্বারও পাও সব ভালো লাগে তো কিছু দিলে লিখবে আমার সাথে পিছনে শুরু করবে আমি নতুন করে উদ্বোধন করব যে সুন্দর খাতা করে লিখব ভাই তো ওকে ক্লাস সেকশন ছেলের কথা ভাগ করা ছেলেরা তো ছেলে ছেলেরা তো মজাদা এর মধ্যে একদম ঠিক বলেছো কিছু বেশি আমি তো ওটাই বলছি বলো কঙ্কনা বৃত্তের পরিধি সূত্র কি? বলো রিয়া বৃত্তের পরিধি সূত্র। ওই পাই আর মানে কি? আর মানে ব্যাসার্ধ। এবছর থেকে মনে রাখবা আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কারণ এই আর অনেক কাজে লাগবে আর এই সূত্র কিন্তু ভুলে যাবে না। এবছর সামনের বছর 2 বছরই কাজে লাগবে। আচ্ছা তোমাদের কোষে দেখি 16তে যেগুলো বলা ছিল করাবো সেগুলো হচ্ছে কিছু বলবা? বলবে না? আচ্ছা 5, 6, 7, 9, 10, 11 তাহলে 5 দাগে নাও 5, 6, 7, 9, 10, 11 ছিল 5 বেড়ে গেছে। আচ্ছা উদাহরণ 12 সে 9, 10, 11 তো উদাহরণে ছিল, উদাহরণ করতে হবে, উদাহরণগুলো নিজেরা করবা, দেখবো। আচ্ছা তোমাদের বোধহয় 232 পেজে সব কটাই দেওয়া ছিল নাকি? 13, 14, 15, 16, 17, 18 আর 19, 20। হ্যাঁ পরে বেশ সব কটাই করতে হবে, ঠিক আছে। আজকে আমরা ওই কোষে দেখি 16 11 পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা কোষে দেখি 16 হ্যাঁ বলো। হ্যাঁ হবে, ছোট ছোট অঙ্ক। পেজ নাম্বার 231। আচ্ছা লাইট থাক, অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে যে এখানে 5-এর কোশ্চেনটা, আচ্ছা কতগুলো বৃত্ত সম্বন্ধে বেসিক জিনিস একটু শুনে নাও। বৃত্ত গোলাকার হয়, তাই তো? এ হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্তের মাঝখানে যে বিন্দুকে কেন্দ্র করে পরিধি তৈরি হয় সেটাকে আমরা কি বলি? বৃত্তের কেন্দ্র। আচ্ছা পরিধিতে মনে করো মানে পরিধির যে যতটা মাপ, বৃত্তের উপরে যে দাগ দেওয়া আছে এটা যতটা মাপ সেটাকে আমরা কি বলি? পরিধি। আচ্ছা পরিধিকেই বলা হয় বৃত্তের পরিসীমা, পরিধিকে বৃত্তের বলা হয় পরিসীমা। আচ্ছা বৃত্তের ভেতরে একটা বিন্দু থেকে কেন্দ্র এবং কেন্দ্র থেকে অপর কোনো বিন্দু যদি সোজাসুজি দাগ থাকে তাহলে কেন্দ্রগামী বৃত্ত বরাবর যে জ্যা, এটাকে জ্যা বলা হয়, সেটাকে কি বলা হয়? পুরোটাকে ব্যাস। আর ব্যাসের অর্ধ, তাহলে এবি হলো কি? ব্যাস। ও হচ্ছে কেন্দ্র, তাহলে ও থেকে এ হবে ব্যাসার্ধ, ও থেকে বি হবে ব্যাসার্ধ। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধকে আমরা সবসময় আর দিয়ে প্রকাশ করব। বৃত্তের ব্যাসার্ধকে
আর দিয়ে প্রকাশ করে। বৃত্তের অঙ্কে শুনে নাও ভালো করে, বৃত্তের অঙ্ক আর ছাড়া সম্ভব নয়। বৃত্তের অঙ্কে যদি ব্যাসার্ধ কোনো কারণে বলে দেওয়া না থাকে তাহলে বুঝে নেবে কি অঙ্ক ধরতে কি হবে, ব্যাসার্ধ, আর কিছু ধরার প্রয়োজন পড়বে না। বৃত্তের অঙ্কে সব থেকে প্রধান জিনিসটা কি বললাম, ব্যাসার্ধ। ব্যাসার্ধ দিয়ে সবটুকুনি অঙ্ক, সব সূত্র হয়ে যায়। আচ্ছা এবার বৃত্তের ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হয়? 2r, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস চলে আসবে, হয়ে গেল। আচ্ছা এবার বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মাপতে গিয়ে দেখা যায় কি বৃত্তের পরিধির মাপ হচ্ছে তার যে ব্যাস, ব্যাস কত 2r, তার সঙ্গে একটা মান আছে যাকে বলে পাই। এটা একটা কেমন সংখ্যা, মূলদ অমূলদ, অম্লদ সংখ্যা, এটা গুণ করলে পাওয়া যায়। তাহলে পায়ের মান হচ্ছে 22/7। আচ্ছা কোনো কোনো অঙ্কে উল্লেখ করে দেয়া থাকে পায়ের মান 3.14 ব্যবহার করো, মানে 22কে 7 দিয়ে ভাগ করলে 3.1333 সামথিং কিছু একটা পাই, সেটাকে 14 করে নেওয়া হয়েছে। আচ্ছা এরপরে এবার মনে করো বৃত্ত তো এটা গোটা আছে, এবার বলো কি অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্ত ভালো করে বুঝবা। তাহলে অর্ধবৃত্তের পরিধি মানে কি হলো, দেখো অর্ধবৃত্তের পরিধি মানে হচ্ছে বৃত্তের পরিধি আগে যতটা ছিল, রাউন্ড যতটা ছিল ততটার অর্ধেক হয়ে গেল, তাই তো। তাহলে আগে কত ছিল 2πr, তাই না। তাহলে এখন অর্ধেকটা কত হবে, 2 কমে যাবে, তাহলে πr ফার্স্ট। কিন্তু একটা জিনিস বেড়ে গেল, এই যে ব্যাস হয়ে গেল সেটাও কিন্তু পরিধির একটা অংশ হয়ে গেল। এবার ব্যাস মানে কত, এখানে আর এখানে আর, তাহলে 2r, তাহলে πr প্লাস 2r, বুঝা গেল। গোটা বৃত্তের পরিধি মানে 2πr। তাহলে এই বৃত্তের অর্ধেক হয়ে গেলে সাইডের বক্র পরিধি কটা হচ্ছে, শুধু πr হচ্ছে, কিন্তু ভেতরে যেহেতু ব্যাস আছে ব্যাসের জন্য আবার 2r অ্যাড হচ্ছে, বোঝা গেল। তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πr, অর্ধ মানে বৃত্তের অর্ধবৃত্তের পরিধি মানে πr প্লাস 2r। কেন হলো πr প্লাস 2r, πr হচ্ছে পুরো পরিধির অর্ধেকটা মানে বাঁকা অংশটা, আর মাঝখানে যেটা আছে ব্যাস সেটার জন্য হলো 2r, বোঝা গেল। ঘোষবাবু আর মানে কি, আর মানে ব্যাসার্ধ, ঠিক বলেছো। পরিধির সূত্র কি 2πr। আরে দেখো অত মাথা খারাপ নেই, এটা দেখতে পাচ্ছ এই চিহ্নটা, এই দুটো হচ্ছে পা, এই দুটো পা বলে নাম পাই, বুঝতে পেরেছো। ভালো করে দেখবা, আগেকার দিনে ওই লোক যখন মানে অঙ্কের সূত্র বানাচ্ছিল ভাবলো যে ওই সংখ্যাটা চিহ্ন দিতে হবে, হয়েছিল কি সামনে চৌকি পড়েছিল, চৌকি দেখবা সাইড থেকে দেখতে এরকম লাগে না, বলো ও আচ্ছা পায়া, তা পায়া থেকে পায়ে চলে এসছে, বুঝতে পেরেছো। ওই জন্য চিহ্নটা দেখতে এরকম লাগে। আসলে কি বলতো, যে বই লিখেছে ও জানে না, ওই জন্য না না পায়ে পায়ে অন্যভাবে মান এসে তোমরা পরে শিখবা। আচ্ছা তোমাদের বইতে আছে একটা জিনিস, রিয়া ঠিকই বলেছে, তোমাদের বইতে কিন্তু পায়ের মান কিভাবে এলো তার থিওরি দেওয়া আছে, হ্যাঁ তোমরা বাড়িতে পড়ে নিতে পারো। কি, হ্যাঁ হ্যাঁ হবে। তুমি শুধু ঝগড়া করতে এসছো। 5 কোশ্চেনে চলে আসি। 5 প্রশ্নটা বলেছে তথাগত একটা তামার তার আয়তকারে বেঁকিয়েছে। আচ্ছা তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, তাহলে আয়তাকার চিত্র দেখতে এরকম লাগে। আচ্ছা এবার তামার তার আয়তকারে বেঁকানোর পর সেটা দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি, তামার তারের দৈর্ঘ্য 18 সেমি, প্রস্থ 15 সেমি। এবার হলো কি, আমি তামার তারটিকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, মানে তামার তারটা সুন্দর আয়তাকার ছিল, আমার পছন্দ হলো না, আমি চারদিকে টেনে টুনে এটাকে কি বানালাম, বৃত্ত। যারা যারা জাবর কাটছো তারা একটু জাবর যার জন্য কাটা হচ্ছে ফেলে দিয়ে আসো, ও লোকের দিকে দেখে লাভ নেই, নিজে ফেলে আসো। ও গরুই তো। আচ্ছা তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে সেম কি থাকলো, ভালো করে বুঝবা। আয়তকার চিত্র আর এই বৃত্ত, এদের মধ্যে একই জিনিস কোনটা, ভালো করে দেখবা। দেখো তারের দৈর্ঘ্য আগে যতটা ছিল, তাহলে এটাকেই তো টানাটানি করে আমি বৃত্ত বানিয়েছি, তার মানে কি আয়তক্ষেত্রের পরিসীমা যেটা ছিল বৃত্তের পরিধিও একই হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য বস্তু থেকে বার করতে পারবো, সেটাকে আমরা কার সঙ্গে সমান করব, বৃত্তের পরিধির সঙ্গে। আচ্ছা বৃত্তের অঙ্ক, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কি নেই, তাহলে ফার্স্টে ধরবো কি, ধরি বৃত্তের ব্যাসার্ধ।
অবশ্যই আঁকবা, কেন আঁকবা না? হ্যাঁ ছবি আঁকবা, হ্যাঁ পাশাপাশি আঁকো, উপর নিচে। ছবি না আঁকলে পরবর্তীতে বুঝতে পারবা না। হ্যাঁ অঙ্কের ধারে কাছে থাকলেই হবে। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সবার প্রথমে আমরা লিখবো কি, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর, আচ্ছা ওখানে 18 সেন্টিমিটার বলেছে না মিটার বলেছে? 18 আর 15 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। অতএব পরিধি সূত্র, বৃত্তের পরিধি 2πr সেন্টিমিটার। আচ্ছা, আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরি বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 18 সেন্টিমিটার, প্রস্থ সমান সমান 15 সেন্টিমিটার। বলো তো তৃষা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? জোরে বলো না। নন্দিতা বলো, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? বলেছে কিছু? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, ঝামেলা করে লাভ নেই, নিজের কাজ করো। আচ্ছা 2 গুণ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 18। প্রস্থ কত দেওয়া আছে? 15। 18 15 যোগ করলে কত? 33। তাহলে 2 গুণ 33 মানে 66। লেখা বন্ধ, অর্থাৎ আরো ভালো। তাহলে দেখো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম 66, আর ব্যাসার্ধ আর ধরে নিয়ে বৃত্তের পরিধি পেলাম 2πr। তাহলে এখন কি এই জিনিসটা আর এই জিনিসটা একই? কোশ্চেনে কি বার করতে বলেছে? ব্যাসার্ধের মান। তাহলে এই দুটোকে সমান করলে আর এর মান পেয়ে যাব, তাই না? তাহলে কি লিখবো? অতএব প্রশ্ন অনুসারে 2πr সমান সমান 66, বা পায়ের মান কত? 22/7। না ওটা পয়েন্ট ইউজ করবো না, যদি বলে দেওয়া না থাকে পয়েন্ট ব্যবহার করবো না, মিলবে না। ইন্টু আর সমান সমান 66। আচ্ছা বা, আচ্ছা 22 দুগুণে 44, 22/7 ইন্টু আর সমান সমান 66। আচ্ছা এখন আর তো একা পড়ে থাকবে, তাহলে এই 44/7টাকে যখন সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে আনবো তখন হবে কি? উল্টে যাবে, 7/44 হবে। দুটোকে কি দিয়ে কাটবো? 11 দিয়ে কাটবো। 4 11 44, 6 11 66। আবার কি দিয়ে কাটবো? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে বা আর সমান সমান 3 আর 7 21/2। আচ্ছা 21কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 21কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10.5, মানে মিশ্র না, পয়েন্টে নেবো। আচ্ছা কখন মিশ্রতে নেবে একটু শুনে নাও। যখন যখন নিচে মৌলিক, আচ্ছা 2 মৌলিক সংখ্যা, 2 বাদে, 2 আর 5 বাদে অন্য কোনো মৌলিক সংখ্যা এলে আমরা মিশ্রতে করব, ঠিক আছে? 5-এ করলে দেখবো এই লাস্টে শূন্য যখন ধরি, তা শূন্য থাকলে আমরা 5 দিয়ে দশমিক সংখ্যা পেয়ে যাবো, ওই জন্য। আচ্ছা তাহলে 2 দিয়ে করলে 2 1 2 0 0 1.05। ধন্যবাদ। হ্যাঁ ওকে, এদিকটা। আচ্ছা ওখানে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে পরিধি কত পেয়েছি? 2πr। আর আয়তক্ষেত্রের পরিসীমা 66। তা আয়তক্ষেত্রকে টেনে টুনেই তো বৃত্ত বানিয়েছিলাম, তাহলে পরিসীমা দুটোর সমান। তো অর্থাৎ প্রশ্ন অনুসারে 2πr = 66। 2 ইন্টু পায়ের মান 22/7, আর এর মান বার করতে হবে, সমান সমান 66। 22কে 2 দিয়ে গুণ করলে 22/7 ইন্টু আর সমান সমান 66। আচ্ছা এবার 44/7টা আর এর সঙ্গে গুণ আছে, এবার ওটাকে যদি আমি ডান দিকে তুলে আনি তাহলে গুণই থাকবে, শুধু কি হবে তার অনন্যক উল্টে নিতে হবে। তাহলে 7/44, 11 দিয়ে কাটলে নিচে 4, 11 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলাম 2, 3 21/7 না 2। আচ্ছা কাটাকুটিতে জনগণের খুব ভুল হয়,
খুব বেসিক নিয়ম মনে রাখবা, যখনই কাটবো যেন একটা হরকে কাটি আর একটা অন্য কাউকে কাটি। যখনই কাটাকুটি করবো একটা কি কাটবে, হর, আর বাদ বাকি অন্য একটা সংখ্যা, তাহলেই হবে। মুছে দেবো না রেখে দেবো, বাঁধিয়ে রাখি। এই অঙ্কগুলো তোমাদের আগের অধ্যায়ের অঙ্ক থেকে একটুখানি সহজ। আগের চ্যাপ্টারে কত সূত্র ছিল বলো তো? হ্যাঁ হ্যাঁ, মাস্টার স্টুডেন্ট ছিল না নাকি কোনোদিন? হ্যাঁ, ও শুধু তোরাই পারিস না এরকম করে ডায়লগ দেয় না লোকজন। হ্যাঁ হ্যাঁ, ওটা উত্তর। আরে আসো, হ্যাঁ হ্যাঁ, লেটারে চলে যায়। লেটার মার্কস পাওয়া সহজ তো, যে পেয়ে থাকে তার জন্য সহজ লাগে, সে কেটে থাকে ওর জন্য সহজ। আচ্ছা ছয়েরটা না না সহজ, ছয়েরটা 1 মিনিট তাদের লেখো। আরে বাবা সহজ, আমি আড্ডা মারছি না, সহজ। একটুখানি মাথা খারাপ আর ঠান্ডা মাথায় দেখবে ঠাওয়া হয়ে যাবে। নিয়ে আছে কিন্তু টাইম কোথায় বলো, শেষ করবো কি করে? নিজে প্র্যাকটিস করবা, বাড়িতে দিদি আছে বোন আছে, বসে পড়বা। আচ্ছা 6 কোশ্চেনটা, প্রথমে বোনকে একটা 10 টাকা দামের চকলেট দেবা, বলবা যদি আমি অঙ্কটা পারি তাহলে আমাকে দিবি, না তুই খেয়ে নিবি। ও ওটাই তো। 6 কোশ্চেন, 6 কোশ্চেনে বলেছে আদিত্য, 6 কোশ্চেনে বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার, মাঠের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে কোশ্চেনে বলেছে অর্ধবৃত্তাকার মাঠ, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তাকার মাঠ, তাহলে এখানে কেন্দ্রবিন্দু, তাহলে এটা আর। আচ্ছা যদিও এটা নর্মালি করবো আমরা, এবিসিডি লিখেছি, তাহলে এখানে ব্যাসের মান বার করতে বলেছে। আচ্ছা কোনো অঙ্কে মনে রাখবো আমরা ব্যাসের মান বার করতে পারবো না, আমরা মান বার করবো শুধু ব্যাসার্ধের। কার? ব্যাসার্ধের। তাহলে আমরা লিখি হ্যাঁ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করবো, তাহলে লিখবো ধরি অর্ধবৃত্ত, বলেছে কি অর্ধবৃত্তাকার, হ্যাঁ ছবি আঁকবা, হ্যাঁ অর্ধবৃত্তাকার ক্ষেত্রে তোমাদের দেখবে এক লাইনে ধরে যাবে ব্যাসার্ধ। বলো চুমকি, ব্যাসার্ধকে আমরা কোন নামে ডাকি, কি ধরবো? ব্যাসার্ধ বলো, স্মল আর, ছোট হাতের আর, এত সেন্টিমিটার, না সেন্টিমিটার না, মিটার, মিটার। আচ্ছা বইতে অর্ধবৃত্তের কি দেওয়া আছে? অবশ্যই বইতে অর্ধবৃত্তের কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে আমরাও এখানে পরিসীমা বার করব, তাহলে কি হলো অতএব পরিসীমা। কার পরিসীমা এটা? আচ্ছা অর্ধবৃত্তাকার ক্ষেত্রে, অতএব অর্ধবৃত্তের পরিসীমা, ক্ষেত্রের পরিসীমা। তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আসল পরিসীমা মানে হচ্ছে 2 পাই আর, তার অর্ধেক মানে 2 চলে যাবে, পাই আর থাকবে, তার সঙ্গে কি যোগ হবে? ব্যাস, তাহলে 2 আর, পাই আর প্লাস 2 আর মিটার। এটা এরকমই থাকবে না, আর কমন নিয়ে নেবো, তাহলে হবে কি পাই প্লাস 2, আর পায়ের মান 22/7 প্লাস 2, আর 7 থাকলো নিচে, 22 প্লাস 7 দুগুণে 14, তাহলে আর 3 6/7 এত মিটার। হ্যাঁ এই টাইম পর্যন্ত ব্যাকেটে রাখবো, না এটা না রাখলেও চলবে, দিলেও ক্ষতি নেই, না দিলেও ক্ষতি নেই। আচ্ছা এই সাইডটা মুছে দিলাম। আচ্ছা একটা জিনিস দেখো, বইতে বলে দিয়েছে যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 108 মিটার, আর আমরা বার করেছি আর ইন্টু 36/7, তাই দুটো কি হবে? সমান। তাহলে লিখবো অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে, হ্যাঁ ছোট, আর ইন্টু 36/7 সমান সমান 108, তাহলে আর সমান সমান কি হবে বলো তো দীপ চৌধুরী?
দ্বীপ তো একটাই আছে, হ্যাঁ কি হবে? 8 সমান সমান 8, 8 গুণ 36/7 সমান সমান 108। তাহলে 8 সমান সমান কত হবে? তো 36/7 এদিকে গুণ এটা এটা বা ও এটা কমা কমা 7/36 যখন বাঁ দিক থেকে ডান দিকে ভগ্নাংশ এসে উল্টে যায়, হ্যাঁ। তাও বললি না এত আচ্ছা তাহলে 2 দিয়ে কাটি, 2 দিয়ে 8, 2 একে 2, 8 2 16, 2 দিয়ে কাটলে 5 10 4। আচ্ছা 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 27। আচ্ছা 2 দিয়ে কাটলে না, 2 দিয়ে কাটা যাবে না, হ্যাঁ 7 একে 7, 7 2 14। তাহলে 2 দিয়ে 27 কাটা যাচ্ছে না, তাই না? 27/2। আচ্ছা আমরা এটা 27/2 রাখবো, হ্যাঁ এটাকে আর ক্যালকুলেট করবো না, কারণ আমাকে 2r এর মান বার করতে হবে। তাহলে কি লিখবো? অতএব ব্যাসার্ধ সমান সমান দাদা আমাদের এদিকে 22 + 14/7 এটাকে প্যাকেট রাখা উচিত। না না, ওটা তো নিচে বাই চিহ্ন আছে না, অসুবিধা নেই, তুমি রাখো না, অসুবিধার কিছু নেই। 27/2 মিটার, হ্যাঁ 27 উপরেই তো আছে। আমার তো এইখানকার সংখ্যাকে আমি কাটতে কাটতে নিচে এনেছি, কারণ উপরে জায়গা নেই। এটা তো হিসাব মতো উপরেই আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে অতএব ব্যাস, তাহলে বলো করবাবু, ব্যাসার্ধকে কত দিয়ে গুণ করলে ব্যাস বেরোবে? তাহলে 27কে 2, তাহলে ব্যাসার্ধ ছিল 27/2, তাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে বেরোবে ব্যাস। 2 2 কেটে যাবে, তাহলে কত হলো? 27 মিটার। উত্তরে কত আছে? কতটা? এটা 6 না কত? 6টা 42 মিটার। কি হয়েছে? 42 কত ভুল? আর দাঁড়াও তো, অত চিন্তার কিছু নেই। অঙ্ক বল কি করে হলো? ভালো করে দেখো, 6টা 42 আছে, দাঁড়াও মিলিনি, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও সব জায়গাতে হবে, দেখি প্রথম থেকে বলে। 7 7 2 14, ও এখানে ভুল হয়েছে নাকি হয়নি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে। ও দাঁড়াও, এইখানটাই ভুল হয়েছে, এই যে এখানটাই ভুল। ব্যাপারটা হচ্ছে 2 দিয়ে 36 কাটলে 18 হয়। তাহলে এটাকে নতুন করে করি। 108 ইন্টু 7/36, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 54, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 27, 9 দিয়ে কাটলে 3। তাহলে আর এর মান 3 7 21। তাহলে ব্যাসার্ধ 21 মিটার, ব্যাস 21 ইন্টু 2 সমান সমান 42 মিটার, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সাইডটা বুঝলাম, এই সাইডটা হয়ে গেছে। বিট্টু ঠোকা হয়ে গেছে। ব্যাসার্ধকে কি ধরতে হয়? ব্যাসার্ধকে ঠিক বলেছো। তাহলে কি বেরোবে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে? ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কি বেরোবে? ব্যাস, ব্যাস বেরোবে, ব্যাস। কি ভালো। 7 কোশ্চেনটা, 7 প্রশ্নটা বলেছে একটি চাকার পরিধি, আদিত্য একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
আচ্ছা, তাহলে চাকার ব্যাসার্ধকে আমরা ধরে নেবো, তারপরে পরিধি আর ব্যাস বার করব, দিয়ে বিয়োগ করে দেবো। কি লিখবো? ধরি চাকার ব্যাসার্ধ 5 মিটার। আর, আসলে অঙ্ক তোমাদের বইতে সূত্রগুলো আর দিয়ে দেওয়া আছে না, তুমি বইয়ে ওই করে দিয়েছো? ওই জন্য আর দিয়ে করবো। হ্যাঁ, উত্তর তো সেমই আসবে। তাহলে অতএব, আচ্ছা কার কার মধ্যে অন্তর বার করতে বলেছে চুমকি? পরিধি আর ব্যাস। তাহলে চাকার পরিধি, ছবি আঁকবো না। না এটা লাগবে না। চাকার পরিধি তাহলে 2 পাই আর সেন্টিমিটার। আচ্ছা, এবং ব্যাস, না এটা ছবি লাগবে না। এবং ব্যাস সমান সমান 2 আর সেন্টিমিটার। তাহলে অতএব প্রশ্নানুসারে, লেখা বন্ধ করে শুনে নাও। প্রশ্নে, হ্যাঁ এটাই, আর কিছু না। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে পরিধি আর ব্যাস এদের অন্তর কত? 77। কত? 75। তাহলে পরিধি থেকে ব্যাস বাদ দেবো, 2 পাই আর থেকে 2 আর বাদ দেবো, তাহলে কত হবে? 75। দেখো দুদিকেই 2 আর আছে না, তাহলে 2 আর কমন নিয়ে নেবো, তাহলে হবে কত? পাই মাইনাস 1 সমান সমান 75। তাহলে প্রথমে 2টাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে আর ইন্টু 22/7 মাইনাস 1 সমান সমান 75 বাই পাই মানে 22/7। আচ্ছা, বা 8 ইন্টু 22, আচ্ছা 7 লসাগু, তাহলে 7 থেকে 7 সমান সমান 75/2। হ্যাঁ এটাই উত্তর, আর এর যেটা মান বেরোবে সেটা উত্তর। করো তাহলে। বা কঙ্কনা কথা না, 8 ইন্টু, আচ্ছা 22 থেকে 7 বাদ দিলে কত? 22 থেকে 7 বাদ দিলে কিছু একটা হবে, কত? 15। 15/7 সমান সমান 75/2। সেম প্রসেস, দেখো বাঁ দিকে গুণ আছে, ডান দিকে এলে কি হয়ে যাবে? উল্টে যাবে। 7/15। 15 দিয়ে 75 কাটলে 5, তাহলে বা 8 সমান সমান 35/2। 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5। যেসব বাচ্চারা পারবে না তাদের জন্য, হ্যাঁ না না ঠিক হবে না, ভুল হবে না। বা আর সমান সমান 17.5। কোশ্চেনে ব্যাস চেয়েছে না ব্যাসার্ধ? ব্যাসার্ধ চেয়েছে, তাহলে লিখবো অতএব নির্ণয় ব্যাসার্ধ সমান সমান 17.5 সেন্টিমিটার। এরপরে তোমরা হস্য দিয়ে আলাদা করে উত্তর লিখবো। হ্যাঁ তোমাদের অঙ্ক প্র্যাকটিসই দেবো, চেষ্টা করে আসবা, সময় দিতে হবে। সময় না দিলে হবে না। আচ্ছা রিয়া, তুমি বিগাড়ে বকছো কেন গো? পাথর পাথর পাথর, আপনার সিঁড়িতে পাথর আছে, আমি কি করব? আমার সিঁড়িতে পাথর কোথায় বসিয়েছে গো? আমার পায়ে লেগেছে। ও পায়ে লেগেছে, তাও ভালো। আমি না সিঁড়িতে পাথর বসালাম। পাথরটা তুলে বাইরে ফেলে দিও, যাতে অন্য কারো না লাগে। তুলতে গিয়ে ওই চলে যাবে। আমার পায়ে লেগেছে। আমার লাগবে। কি বুদ্ধি। তোর পায়ে তো আর আগে লাগবে। আচ্ছা এবার হচ্ছে 8এরটা কি দিয়েছি? দিইনি। 9এরটা উত্তর দেখো নাকি? 9 অঙ্কটা একটু আলাদা, অঙ্ক ছোট, এর থেকেও মনে হয় ছোট, মনে হয় হয়তো একই সাইজেরই হবে। এখানেও অঙ্ক ছোট একটু। বুঝতে পারলাম।
নয়ের প্রশ্নটাই আসি। 9, আমাদের পাড়ার একটি পাতকুয়ো, পাতকুয়ো মানে হচ্ছে দিঘি, মানে কুয়ো যেগুলো হয় সেই কুয়ো। পাত পাতকুয়ো মানে হচ্ছে ওই মন্দিরে ইন্দারা আছে না কুয়ো, ওই কুয়ো, বা আমাদের ওই বাড়ির পেছন দিকে একটা আছে কুয়ো, ওই কুয়ো। পাতকুয়ো মানে দেখো কুয়োতে দেখো এই মাটির পাত বসানো হয়, মানে দেখেছো কোনোদিন? ওই হচ্ছে পাতকুয়ো, হয়ে গেছে। তাহলে কোশ্চেনে বলেছে যে একটা পাতকুয়ো এর পরিধি 440 সেন্টিমিটার। তাহলে দেব পাতকুয়োর পরিধি কত বলেছে? 440 সেন্টিমিটার। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেধ সমেত পাতকুয়োর পরিধি 616 সেন্টিমিটার হয় তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করি। মানে মনে করো পাতকুয়োটা এরকম বৃত্তকার একটা পাতকুয়ো হয়েছে। এখন পাতকুয়োর পরিধি বলে দিয়েছে, এবার বলছে কি পাতকুয়োর চারি সাইড দিয়ে কি আছে, সমান বেধ বিশিষ্ট একটা পাথরের কি বানানো হয়েছে, চারধারে পাথরের পাহাড় আছে। বোঝা গেল? তাহলে ভালো করে বুঝবা, পাতকুয়ো মানে হচ্ছে ভেতরেরটা, আর বাইরেরটা হচ্ছে কি পাহাড় সমেত পাতকুয়ো। হয়ে গেল? কিসে এ ছোট করে রাখলে লেখা যাবে না। এবার বলবা, শোনো, দুটো জিনিসের কি বলে দেওয়া আছে, পাতকুয়োর কি বলে দেওয়া আছে, পরিধি। তাহলে পাতকুয়োর পরিধি কত বলে দেওয়া আছে, 440, আর পার সমেত পাতকুয়োর পরিধি কত বলে দেওয়া আছে, 616। দুটোই পরিধি বলে দেওয়া আছে, হয়েছে। এবার আমাকে কি বার করতে বলেছে, দেখো যদি পাতকুয়োর এটা ও বিন্দু থেকে এ বিন্দু হচ্ছে পাতকুয়োর কি ব্যাস, সরি ব্যাসার্ধ, ও থেকে কি হবে পাতকুয়োর ব্যাসার্ধ, আর ও থেকে বি হচ্ছে পার সমেত পাতকুয়োর ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে দুটো ব্যাসার্ধ পাচ্ছি, ছোট ব্যাসার্ধকে ছোট আর বড় ব্যাসার্ধকে বড় আর ধরে নেবো। কোশ্চেনে কি বার করতে বলেছে, যে পাড়টা কত চওড়া ছিল, তার মানে আমাকে বার করতে বলেছে হচ্ছে, ধরো এই যে বিন্দুটা, এখান থেকে এইটুকুনি মাপ বার করতে বলেছে না। হ্যাঁ, তার মানে বাইরের মানে পার সমেত কি এটা ব্যাসার্ধ থেকে পার বাদে ব্যাসার্ধ বাদ দিলে আমরা কি পেয়ে যাব, পার কতটা চওড়া ছিল। কি সুন্দর ঘাড় নেড়ে দিল, তাই না? আচ্ছা, তার মানে এই শোনো মোদ্দা কথা হচ্ছে যে টোটাল পার সমেত থেকে পারটুকুনি বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, বেধ কতটা। তাহলে আমরা লিখবো ধরি, এটা ছোট মানে যেটা পাতকুয়ো সেটাকে আমরা স্মল আর ধরবো, যেটা পার সমেত পাতকুয়োর ব্যাসার্ধ সেটাকে আমরা কি ধরবো, ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর থেকে স্মল আর আমরা বাদ দেবো, তাহলে কি পাবো, বেধ। তাহলে কি লিখবো, ধরি পাতকুয়োর, এই হাত চালিয়ে কত, ধরি পাতকুয়োর ব্যাসার্ধ সমান সমান 8 সেন্টিমিটার। অতএব পাতকুয়োর পরিধি সূত্র 2 পাই আর সেন্টিমিটার, এবং পার সহ পাতকুয়োর ব্যাসার্ধ, এটাকে আমরা ধরবো কি ক্যাপিটাল আর। বলে ভালো, মানে ও মানে 7 এর ওটা কি লিখেছো, ও উপরে ছোট আর নিচে ছোট আর। হ্যাঁ, ও থেকে সি পর্যন্ত ছোট আর, আর ও থেকে বি পর্যন্ত ক্যাপিটাল আর। আরটা ঠিক করে লিখতে হবে তো ওদের সি। আচ্ছা, ঠিক আছে, ওসি তো ছোট আরই হবে ভেতরটুকুনি। আচ্ছা, এবার কি লিখবো, অতএব পরিধি পার সহ পাতকুয়োর পরিধি সমান সমান 2 পাই ক্যাপিটাল আর, 2 পাই ক্যাপিটাল আর সেন্টিমিটার। লেখা বন্ধ। ও লেখনি, তাহলে শোনো, তাহলে আমাদের বার করতে হবে কি, ভালো করে এটা বুঝতে হবে। দেখো আমাদের বার করতে হবে যে সবার প্রথমে যেটা দেওয়া আছে ও থেকে বি এর মান, মানে পার সহ ব্যাসার্ধ কত, পার সহ ব্যাসার্ধ না ওটা পরিধি, পার সহ ব্যাসার্ধ হচ্ছে ও থেকে বি পর্যন্ত, যেটা হচ্ছে ক্যাপিটাল আর। তার থেকে আমরা বাদ দেবো কোনটা,
শুধুমাত্র পাত কুয়োর জলের মধ্যে তো নেমে হচ্ছে না, বেদ কোথায় বাঁধানো হয়েছে কোন জায়গাটা, কুয়ো থেকে সাইড একটুখানি অংশ, তাহলে ও থেকে সি মানে আর এর মান আমরা বাদ দিয়ে দেবো, তাহলে ক্যাপিটাল আর থেকে স্মল আর আমাকে কি করতে হবে, বাদ, তাহলে আর মাইনাস আর এর মান আমাকে বার করতে হবে, হয়েছে। তাহলে অঙ্কটাই আমরা কি করব দেখো, আমরা পাতকুয়োর পরিধি দুটো বার করেছি, কেমন পরিধি, এটা কি আছে পাঁচ, ওটা পাশ লিখে ফেলেছেন, ওটা পার সহ হবে, না না ওটা পাঁচ বলিতে তোরা পাঁচ কয় কয় কুয়োর পরিধি, পায়ে এটা পার সহ পাতকুয়োর ব্যাসার্ধ, পায়ে আসতে বের করে আসতে পাতকুয়োর পরিধি। হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে দেখো পাতকুয়োর পরিধি আমরা বার করেছি 2 পাই আর 2 পাই স্মল আর পয়াকার র পার তোমাকে এবার বাড়িতে ভালো করে হ্যাঁ ঠিক আছে লেখো, পার সহ পাতকুয়োর পরিধি এটা, তাহলে বইতে দুটো পরিধি বলে দেওয়া আছে কি নাই, আছে, তাহলে বড় পরিধি থেকে ছোট পরিধি বাদ দেবো আর ওদিকে ওটা মাইনাস করে দেবো, তাহলেই হবে। তাহলে কি লিখবো, অতএব প্রশ্নানুসারে পার সহ পাতকুয়োর পরিধি হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর, আর পার বাদে মানে শুধু পাতকুয়োর পরিধি হচ্ছে 2 পাই স্মল আর, সমান সমান পার সহ পাতকুয়োর পরিধি বইতে বলেছে 616, আর পার বাদে শুধু পাতকুয়োর পরিধি 440। দুদিকে একই জিনিস কি আছে দেখো, 2 পাই দুদিকেই আছে, তাহলে 2 পাই কমন নিয়ে নেবো, হবে কি ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এবং পার সহ পাতকুয়োর ব্যাসার্ধ সমান সমান 616 থেকে 440 বাদ, তাহলে 6 5 6 11 5 1 6 166, ঠিকই আছে। বা 2 ইন্টু পাই মানে 22/7, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 166, বা ঠিক ঠিক আছে 44/7 ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 166, বা ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান সমান 166 মাইনাস না ইন্টু 7/44। আচ্ছা 44কে 2 দিয়ে কাটলে 22, এটাকে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 83, না 616 আর 440 কি আছে একটুখানি দেখো তো বইতে, দাঁড়া একবার দেখে নি, 6 থেকে 0 গেলে 6, 11 থেকে 4 গেলে 7, বিয়োগে ভুল হয়েছে, 11 থেকে 4 গেলে 7, আমি তো ওটাই ভাবছিলাম ঠিক হচ্ছে না কেন, না ওটা তো সাদের এমনি মাঝখানে একটা দাগ থাকে জানো তো, ওইটা 8 দুগুণে 16 88, হ্যাঁ 22 দিয়ে 88 কাটলে 4, তাহলে বা ক্যাপিটাল আর মানে স্মল আর হচ্ছে 4 7 কত হবে 28, কোন রকম ভাবে মিলবে কেন। আচ্ছা তাহলে কি লিখবো, অতএব আমাদের গাড়িতে লাউলা পাত্তা হ্যাঁ অতএব পার এর বেদ সমান সমান 28 সেন্টিমিটার, উত্তর লিখে নাও। এটা কিন্তু ছবিটা আঁকবা, হ্যাঁ পার এর বেদ
হয়তো, কিন্তু আগে অঙ্ক দুটো করিনি তাহলে আরো ভালো হয়। লাগলে না লাগলে কি করা যাবে। কম্পিউটারে অঙ্ক শেখাচ্ছে? কম্পিউটারে কি অঙ্ক শেখাচ্ছে? এক্সেল চলছে? এক্সেলে তো সবই অঙ্ক, হ্যাঁ, সূত্র আর অঙ্ক, সূত্র আর অঙ্ক। ঠিক আছে, মাছি উঠছে মাছ বাজারে। এবার 10 নম্বর অঙ্ক। 10-এর অঙ্কটা বলেছে যে গ্রামের নিয়ামত চাচা। হ্যাঁ, না না ঝামেলা হবে না। 10-এর কোশ্চেনটা পড়ো তো স্নিগ্ধা, 10-এর কোশ্চেনটা পড়ো মনে মনে। হ্যাঁ, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে, আচ্ছা আমরা কোনটা করলাম নয়, ঠিক আছে, বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? ঠিক আছে, ইজি অঙ্ক। আমি বলছি কি হলো ব্যাপারটা। আচ্ছা, কেউ তেল, ওই সর্ষের তেল ভাঙাতে গেছো কোনোদিন কলে, বা গম ভাঙাতে? দেখবে যে ওই কলগুলোতে যেটা হয়, যেখানে মোটর থাকে তাহলে মোটরের চাকাটা ছোট হয়, আর যে মেশিন থাকে মেশিনের চাকাটা বড় হয়। এবার বলেছে কি, শোনো শোনো, এবার বলেছে কি এই মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকাটি বেল্টের সাহায্যে আটকানো হয়েছে, তাহলে মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকাও ঘুরবে। এবার একটা কোশ্চেন, যে মোটরের চাকা এক পাক ঘুরে মেশিনের চাকা কি এক পাক ঘুরবে? ঘুরবে না, একটু কম সংখ্যক ঘুরবে। তা আমরা সবার প্রথমে কি বার করব? এটার পরিধি বার করবো, ওটার পরিধি বার করবো। হ্যাঁ, ছবিটা একটু এইভাবে আঁকো, মোটরের চাকা, হ্যাঁ আবার চরকা ভেবে ফেলো না। আর মেশিনের চাকা, মোটরের চাকা আর মেশিনের চাকা, এটা ছবি হয়ে গেল, ছবি নিয়ে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস পরিষ্কার বলে দেওয়া আছে যে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে এখান থেকে আমরা পরিধি পেয়ে যাব। কি লিখবো? মোটরের চাকার ব্যাস সমান 14 সেন্টিমিটার। অতএব মোটরের চাকার ব্যাসার্ধ সমান সমান 14/2 সেন্টিমিটার। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তাহলে হলো 7 সেন্টিমিটার। আচ্ছা, অতএব মোটরের চাকার পরিধি সমান সমান 2 × পাই × 7, না এখানে ধরবো না কিছু, এত সেন্টিমিটার, সমান সমান 2 × 22/7 × 7। আচ্ছা, পরে এগুলো সব কাটাকুটি হয়ে যাবে, তাই গুণ করতে হবে না, এটুকুনি থাক। আচ্ছা, এবং এখানে ধরি লাগবে না, বইতে সব মান বলে দেওয়া আছে। আচ্ছা, এবং মেশিনের চাকার, ছেলেগুলো খুব কথা হচ্ছে, এত কথা না, 94.5 সেন্টিমিটার। অতএব মেশিনের চাকার ব্যাসার্ধ, তাহলে ব্যাসকে কত দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে? ও, ওই ঠিক আছে। হ্যাঁ বলো কঙ্কনা। ও কাটাকুটি করলে ভালো লাগতো নাকি? হ্যাঁ হ্যাঁ, কঙ্কনা বডিটা এনো।
ঠিক হচ্ছে মুরগিটাকে চালিয়ে যাবে ওতে পড়ে আগে ওর বোন মনে হয় পরীক্ষার হল থেকে পালাবো ওর বোনের জিভে ধার আছে না, ও জিভ দিয়ে সব কেটে দেবে। ঠিক আছে, দাদা ভিডিও চলছে বাইরে ফ্রেন্ডে ছাড়া না না তোমাকে তোর বাড়ি চলে যা অত ধৈর্য নেই। আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা এরপরে অতএব মেশিনের চাকার পরিধি সমান সমান 2π94.5/2, এদিকে 2 আর 2 কেটে যাবে, তাহলে হবে কি পাই ইন্টু 94.5 সেন্টিমিটার। আচ্ছা হয়ে গেল। একটুখানি লেখা বন্ধ করলে ভালো হয়, দেখে নাও। শোনো, যখন মোটরের চাকা পরিধি 10, শুনে নাও, ধরে নাও মোটরের চাকার পরিধি 10 আর মেশিনের চাকার পরিধি 100 হলো। এবার ভালো করে বুঝবা, এবার কোশ্চেনে বলেছে কি মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরবে। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মোটরের চাকা যদি এক পাক ঘোরে মেশিনের চাকাটা এক পাক ঘুরবে না। আমাদের প্রথমে যে জিনিসটা বার করতে হবে যে মোটরের চাকা যদি এক পাক ঘোরে তাহলে মেশিনের চাকা কতটা অংশ ঘুরবে। এক পাক তো ঘুরছে না, কত না হাফ ঘুরবে না। দেখো আমরা অংশ বার করা শিখেছি আগে ছোটবেলায়। অংশ বার করার নিয়ম কি, টোটাল জিনিসটাকে কোথায় দিতে হয়, নিচে ভগ্নাংশের হরে দিতে হয় টোটাল জিনিসটাকে, আর অংশ মানে যতটা ঘুরছে ততটা কি যাবে উপরে। তাহলে টোটাল মেশিনের চাকার পরিধি নিচে থাকবে আর মোটরের চাকার পরিধি উপরে থাকবে। তাহলে আমরা কি লিখব, অতএব এক পাক মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকাটি ঘুরবে। দাদা হুম 2π94.5 করে হ্যাঁ, এই 2π টা আলাদা গুণ আছে। 2πটা আলাদাভাবে গুণ আছে, আলাদাভাবে গুণ আছে মানে উপরে আছে কেন। আচ্ছা মেশিনের চাকা ঘুরবে তাহলে মেশিনের চাকা কতটা ঘুরবে, মোট মেশিনের চাকার পরিধি কত, পাই ইন্টু 94.5। চাকার ঘুরবে না চাকা ঘুরবে চাকা ঘুরবে, ও আবার চাকর হয়ে গেল, চাকা ঘুরবে, ঠিক আছে। আচ্ছা পাই ইন্টু 94.5 হয়েছে, এটা হচ্ছে মেশিনের চাকার পরিধি। এইটার কত অংশ ঘুরবে, যতটা হচ্ছে মোটরের চাকার পরিধি 2 ইন্টু পাই ইন্টু 7, 2 ইন্টু পাই ইন্টু 7 অংশ। আচ্ছা এখানে দেখো পাই আর পাই কেটে যাবে, তাহলে উপরের লাইনে হলো কত 2 গুণ 7/94 ইন্টু 945 ইন্টু 10, 945 ইন্টু 10, নিচে দশমিক তুলে দিলাম তাহলে উপরে গুণ হলো। আচ্ছা এখানে 5 আছে তাহলে 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, পড়ে থাকলো 4, 44, 5 8 40, 45, 5 9 45। আচ্ছা 7 দিয়ে কি 1 8 9 যাবে, 7 দুগুণে 14 যাবে, 7 একে 7, এখানে কাটলে 7 দুগুণে 14, 7 7 49, 27, তাহলে পেলাম কত 22/27। ও সরি 2 দুগুণে 4, ইচ্ছি তোমাদের মতো ভুল করছি তো আমি এবার, 4/27 অংশ। ঠিক আছে, এগুলো সবগুলো অংশ হবে না অংশ লিখে দিয়েছি না সবকটা। আচ্ছা না লিখলে লিখে নাও। এইবার কোশ্চেনে দেখো একটা কথা বলে দিয়েছে, কোশ্চেনে বলেছে যে 1 সেকেন্ডে মোটরের চাকা 27 বার ঘোরে। তাহলে আমরা এখানে লিখেছি এক পাক মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরবে 4/27 অংশ। তাহলে আমি এখন কি বলতে পারি, তাহলে অতএব 1 সেকেন্ডে মেশিনের চাকাটি ঘুরবে। 14,400 বারই তো ঘুরবে। 1 মার্কের কোশ্চেনে এলে লিখে দেবো, শর্ট কোশ্চেনে। 14,400 বার। আচ্ছা তাই কি লিখবো, অতএব 1 সেকেন্ডে 27 বার
মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরবে। তাহলে 1 সেকেন্ডে মোটরের চাকা ঘুরছে 27 বার। তাহলে দেখো আমরা লিখেছি যে 1 পাক মোটরের চাকা ঘুরলে মেশিনের চাকা ঘুরবে 4/27। তাহলে এখন যদি মোটরের চাকা 27 বার ঘোরে একবারের জায়গায়, তাহলে মেশিনের চাকা কতটা ঘুরবে? 4/27 যেটা ছিল 1 পাকের জন্য, সেটাকে 27 দিয়ে আমরা গুণ করব, এত বার। তাহলে 27 দিয়ে 27 কেটে গেলে কত হচ্ছে? 4 বার। তাহলে 1 সেকেন্ডে মেশিনের চাকাটা ঘোরে 4 বার। এখন আমাকে বলেছে 1 ঘন্টায় কতটা ঘুরবে? না না, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 1 সেকেন্ডে 4 বার ঘুরবে। তাহলে 1 ঘন্টায় 3600 দিয়ে 4 কে গুণ করবো। তাহলে কি লিখবো? অতএব তাহলে অতএব 1 ঘন্টায় সমান সমান, আচ্ছা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড একবারে লিখে দিলাম। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড এ মেশিনের চাকাটি ঘুরবে। তোমাদের 1 লাইনে ধরে যাবে। তাহলে মেশিনের চাকাটি কতবার ঘুরবে? 1 সেকেন্ডে ঘোরে 4 বার। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 4 কে 3600 দিয়ে গুণ করে দেবো। 4 × 3600 বার। আর গুণ তো সবাই পারে, দুটো শূন্য আগেই বসিয়ে দিই। 4 6 24 4, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 14,400 বার। উত্তরে কত আছে? তাহলে মিলিয়ে দিলাম। হ্যাঁ যা। ওটা বাড়ি গাছ তাই? টোটো কোথাদের টোকো? 11টা হবে ঘন্টার কাঁটা, 105.6 সেমি, মিনিটের কাঁটা, প্রতি কাটা কত এক দিনে? খেলে গেছে পাগল হয়ে গেছে। ওটা পাগল হয়ে গেছে, কালকে আসছে মাথা। কোন আরে তো উত্তরে কত আছে? কতটা? ওই ঘন্টার কাটা ঘন্টার কাঁটা 105.6 সেমি, আর মিনিটের কাঁটা 2112 সেমি। এর মানেটা কি? অ্যান্সার বলবে? আচ্ছা সেন্টিমিটার আছে না মিটার আছে? না মিলছে না তো। দাদা 11 ঘন্টা সত্যি বাড়ি দিয়ে দাও, কাগজ ফিক্স করে রাখবো, অত নেট ফিট নেই। হ্যাঁ ওটা তো 2 পাই আর দিয়ে মিলছে না। আমাদের ঘড়ির কাটা মিনিট ঘটা, ঘন্টার কাটা 8.4 সেন্টিমিটার। এবং ও হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ ও তো পুরোটা ঘুরতে 12 ঘন্টা নেবে। আচ্ছা দেখি একটু ঘড়ি নিয়ে আলোচনা করা যাক। গড়াই বলো, ঘড়িতে কটা কাটা থাকে? 3টে কাটা থাকে। তাহলে সব থেকে ছোট কাটার নাম ঘন্টার কাটা। ঘন্টার কাটা তুমি বলবা না, এবার বলবে শ্রাবণী। ঘন্টার কাটা 1 পাক। আচ্ছা আচ্ছা আমাদের দেওয়াল ঘড়ির কথাই বলি। দেওয়াল ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত থাকে। তাহলে ঘন্টার কাটা একবার পার ক্ষেত্রে, মনে করো 12তে ছিল, 1 2 করে 12তে এলো ঘন্টার কাটা, তাহলে কত ঘন্টা টাইম লাগবে বলো পরিতা? 12তে ছিল, 1 2 করে আবার 12তে এলো, তাহলে 12 ঘন্টা। তার মানে একটা কথা মনে রাখতে হবে, শোনো 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 শোনো, তার মানে ঘন্টার কাটাটা 12 ঘন্টায় 1 পাক করে।
তাহলে সারা দিন মানে 24 ঘন্টা কপাক ঘুরবে? দুপাক। ফার্স্ট। আর মিনিটের কাটায় আসি। মিনিটের কাটা তৃষা বলবা, মিনিটের কাটা 1 মিনিট অন্তরে এক পাক কি ঘোরে কি ঘোরে না? সেকেন্ডের কাটা 1 মিনিটে এক পাক ঘোরে। মিনিটের কাটা 1 ঘন্টায় এক পাক ঘোরে, মানে কি 60 মিনিটে এক পাক ঘোরে। আচ্ছা তাহলে 1 ঘন্টা এক পাকই হলো, দিনে কত ঘন্টা? 24 ঘন্টা, তাহলে 24 বার ঘুরবে। ক্লিয়ার? এবার অঙ্কে আছে। না সেকেন্ড আর লাগবে না। আচ্ছা 11 কোশ্চেন এবার পড়বো। আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাটা ও মিনিটের কাটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেন্টিমিটার। একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসাব করে লিখি, মানে প্রতিটি কাঁটা কতটা ঘুরবে। আচ্ছা তোমরা জটিল হিসাবে একদম যাবা না, কারণ কতগুলো জিনিস আমি একটুখানি দেখাচ্ছি, ভালো করে শুনবা। যখন মাঠে দৌড় হয়, যখন মাঠে স্কুলের স্পোর্টস হয়, তাহলে মাঠটাকে বৃত্তাকার ক্ষেত্রে মোটামুটি গোল করে দেওয়া হয়। এখন মনে করো দল বেঁধে রেস হবে, ভালো করে শুনবা, দল বেঁধে রেস হবে। তাহলে এখানে এ ব্যক্তি আছে, এখানে বি ব্যক্তি আছে, এখানে সি ব্যক্তি আছে, তিনজনকে দৌড় করতে বলা হলো। উদ্দেশ্য কি? মাঠটাকে এক পাক ঘুরে আবার জায়গায় ফিরে আসতে হবে। এবার একটা জিনিস বুঝবা ভালো করে, যে কেন্দ্রের যত কাছে থাকবে তাকে তত কম ঘুরতে হবে, কারণ তার মানে কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ কম হচ্ছে না। আচ্ছা হ্যাঁ ঠিক, একজনকে যদি কেন্দ্রে হবে, এর নাম হচ্ছে ডি, কেন্দ্রে তাকে ঘুরতেই হবে না। এইবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে ঘড়ির ক্ষেত্রে তো এই ঘটনাটা অনেকভাবে ঘটতে পারে। ঘড়িতে ঘড়ির রাউন্ডে বুঝলাম, ভালো করে বুঝলো, ঘড়ির কাঁটাটা কেন্দ্র থেকে এতটা বড় হয়। তাহলে বুঝবা ঘড়ির কাঁটাটা মনে করো বইতে বলেছে 8.4 সেন্টিমিটার লম্বা। ক্লিয়ার? 8.4 সেন্টিমিটার। এ হচ্ছে ঘড়ির কাঁটাটা যদি ঘোরে তাহলে কতটা পথ অতিক্রম করবে। যদি কেউ জটিলতা ভাবে ভাবো তাহলে সে কি ভাববে? সে ভাববে যে ঘড়ির কাঁটার প্রত্যেকটা অংশের ব্যাসার্ধ আলাদা, তাহলে প্রত্যেকটা অংশে সে আলাদা আলাদা পথ অতিক্রম করবে না। আমরা আলোচনা করব শুধুমাত্র একদম মাথা, ঘড়ির কাঁটার একদম যে ডগাটা আছে, যে মানে কেন্দ্র থেকে যার দূরত্ব 8.4 সেমি, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, কিন্তু ভেতরেরটা নিয়ে আলোচনা করা যাবে না। ঠিক আছে? তাহলে দূরত্ব কমে যাবে এবার। মানে এইটা তো বুঝতে পারছো, কেন্দ্রের যত কাছে থাকবে তত কম পথ ঘুরতে হবে, আমি ওটাই বলতে চাইলাম। আগের ঘড়িটা কে ভেঙে দিয়েছে, নাহলে দেখাতাম। ওই ঘড়িটা ওখানে পড়ে আছে, কাঁটাটা বেঁকিয়ে কি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে তাহলে সোজা করে দিও, যদি দাদা ফেলে না দেয়। 11 নম্বর কোশ্চেন। একটি ক্লাব ঘরে ঘড়িটির না দরকার নেই কঙ্কনা, দেখো বলেছে আমাদের ক্লাব ঘরে ঘড়ির কাঁটাটা দুটো কাঁটা আছে, ঘড়ির ঘন্টার কাঁটা, সেকেন্ডের মিনিটের কাঁটা। বলেছে কি ঘন্টার কাঁটাটার দৈর্ঘ্য ছোট 8.4 সেন্টিমিটার, আর মিনিটের কাঁটাটির দৈর্ঘ্য বড়, সেটা কত? 14 সেন্টিমিটার। হলো? তাহলে ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই এই পথ দিয়ে ঘুরবে, আর মিনিটের কাঁটাটা দ্বিতীয় পথ দিয়ে ঘুরবে। হলো? আচ্ছা তাহলে এখন বলো তো কাঁটাগুলো কেমন পথে ঘুরছে? বৃত্তাকার পথে। তাহলে বৃত্তের কোন অংশ আমরা গণনা করব? যে পথে ঘোরে সেটা হচ্ছে পরিধি। বুঝতে পারলাম? ঠিক আছে, লেখো। লিখবো যে ঘড়িটির, হ্যাঁ বলো, আমাকে একটু লিখিতভাবে জমা দিয়ে পরের দিন বলে দেবো, আর নালে দরকার নেই, ছুটির সময় দেখে দেবো গুগলে। ঘড়িটা অবশ্যই আঁকবো, কেন আঁকবো না। আচ্ছা তাহলে ঘড়িটির ঘন্টার কাঁটার আঁকাও। ঘড়িটির ঘন্টার কাঁটার দৈর্ঘ্য, ডায়াল তো হ্যাঁ গোলই করবে, ঠিক আছে, 8.4 সেমি। তাহলে কি লিখবো? অতএব ঘড়ির কাঁটাটি, অতএব ঘন্টার কাঁটাটি একদিনে, না, ঘন্টার কাঁটাটি এক পাক ঘুরতে দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা কাঁটাটির অগ্রভাগ লিখে রেখো তো,
এক পাক ঘুরতে দূরত্ব অতিক্রম করবে। সূত্র কি? পরিধি বরাবর, হ্যাঁ। আচ্ছা, পরিধি সূত্র কি দেব? যদি এতক্ষণে মুখস্থ করতে পারো পরিধির সূত্র। টু পাই আর, তাহলে 2 × π × r। আচ্ছা, এখানে r এর মান কত হবে? 8.4 সেন্টিমিটার। আচ্ছা বলো রিয়া, ঘড়ির ঘন্টার কাঁটাটা সারা দিনে কত পাক ঘোরে? দুবার ঘোরে। তাহলে লিখবো অতএব একদিনে ঘন্টার কাঁটাটি দুবার ঘোরে, অর্থাৎ সেটি অতিক্রম করে কতটা পথ? দেখো, এক পাক ঘুরলে অতিক্রম করে হচ্ছে 2π × 8.4 সেন্টিমিটার, তাই দুপাক ঘুরলে 2 × π × 8.4 × 2, দুপাকের জন্য এক্সট্রা 2 গুণ হবে এত সেন্টিমিটার, সমান সমান 2 গুণ পায়ের মান 22/7। 8.4কে আমরা ভেঙে নেব 84/10 × 2। 7 দিয়ে কি 84 কাটা যাবে? 7 থেকে 7, 7 দুগুণে 14 যাবে, এত সেন্টিমিটার, সমান সমান। আচ্ছা, 22 দুগুণে 44, 44 দুগুণে 88, 88কে 12 দিয়ে গুণ করতে হবে। অত দাঁত বের করো না, খুলে পড়ে গেল 2-4টে, ওই দেখো। 8 দুগুণে 16, 4 থাকলো 1, 17, 6। আচ্ছা, 6, 8 সাথে 15, 5 থাকলো 1, 10। 1056/10 সেন্টিমিটার। সমান সমান 105.6 সেন্টিমিটার। উত্তর কি এটাই আছে না 2 আছে লাস্টে? 6 আছে না 2? আচ্ছা, এবং মিনিটের কোনো অসুবিধা নেই। মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, অতএব মিনিটের কাঁটাটি চুপ থাকবা, এক পাক ঘুরে পথ অতিক্রম করে, সমান সমান 2 × π × 14 সেন্টিমিটার। কোনটা গো? এটা ঘন্টার, এটা 11 নম্বর অঙ্ক। আচ্ছা, এত সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব সারাদিনে, বলো তো দীপ, সারাদিনে মিনিটের কাঁটা কত পাক ঘোরে? সারাদিনে মিনিটের কাঁটা কত পাক ঘোরে? কি করে বুঝলে? ছোট দেখছো? আচ্ছা ঠিক আছে, সারাদিনে মিনিটের কাঁটাটি, আচ্ছা এখানে বইতে একদিনে বলেছে না, একদিনে, সারাদিনে না, সংখ্যায় লিখে দিই, কিছুই না। দিনে মিনিটের কাঁটাটি পথ অতিক্রম করে, হয়ে গেছে, দেখবো। আচ্ছা আচ্ছা, মিনিটের কাঁটা 24 ঘন্টা হলে, তা আমি লিখবো কি একদিনে মিনিটের কাঁটাটি, এই লাইনটা, লাস্টের লাইনটা কেউ লেখোনি তো? খুব ভালো। আচ্ছা, তাহলে একটুখানি মুছে দিই, হ্যাঁ, একটু ডিটেল লিখি। কাঁটাটি 24 পাক
ঘুরে পথ অতিক্রম করে তাহলে কতটা করবে? তাহলে মিনিটের কাঁটা 1 পাক যদি ঘোরে তাহলে এতটা পথ অতিক্রম করে। তাহলে 24 পাক ঘুরলে 24 ইন্টু 2 পাই ইন্টু 14 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাহলে 24 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু 14। তুমি এক জায়গা থেকে কাটাই চন্দ্রবিন্দু দিয়েছো, বাকিগুলো কি ভাগ করেছে এটা বলতে পারছি না। বাকিগুলো প্রচুর পাপ, সব পাপি। 7 দিয়ে 14, বড় ভাবি তাহলে 7 দুগুণে 14। ঠিক আছে। আচ্ছা 22 দুগুণে 44, 44 দুগুণে 88। তাহলে 88 কে এবার 24 দিয়ে গুণ করতে হবে। আগের বার 88 কে 12 দিয়ে গুণ করেছিলাম, 1056 হয়েছিল। তাহলে এবার হচ্ছে 2112, এটা হবে। 4 8 32 এর 2000 গুলো 3, হ্যাঁ এর দুগুণ হবে। 4 8 32 এর 3, 4 8 32 3 35, 0 আর দুগুণে 16, 176 করেই রাখি, বাচ্চারা বুঝতে পারবে না। আরেকটা ওয়ার্ড বলবে। তাহলে 211। আচ্ছা এটা কি সেন্টিমিটারেই আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। ওই লাইনে সেমি হবে না? কোন লাইনে? আমাদের লাগবে। এটা সেন্টিমিটার? হ্যাঁ এটা সেন্টিমিটার হবে। এই সেটটা হয়ে গেছে। উত্তর তো হয়ে যাবে, আবার তুমি এই সাইড থেকে কি করবা? এটা মুছে বাড়ি কাজটা লিখে দিই। ক্লাস 9 ম্যাথ HW 20/5/24, পেজ নাম্বার 231 এর 5 6 7 9 10 11 প্র্যাকটিস করবা। করবে। আচ্ছা বাড়িতে এই অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবা। যদি কোনো বুঝতে অসুবিধা হয় পরের দিন জিজ্ঞাসা করবা, ডাউট সলভ করবো। আর যদি পারো পরের পেজে যে অঙ্কগুলো দেওয়া আছে চেষ্টা করে আসবা। পারবা, সহজ আছে। না না পারবা পারবা, কেন পারবা না? এবার পরিবেশ করাবো। পরিবেশ না, বিজ্ঞান। এখন পরিবেশ নেই আর, এখন বিজ্ঞান হয়ে গেছে, জীবন বিজ্ঞান হবে। বাষট্টি। আচ্ছা জীবন বিজ্ঞানে আজকে যেটা পড়া দেবো সেটা পড়া নেওয়া হবে আগামী ক্লাসে। মানে তোমাদের আগে যে রুটিনটা ছিল, একদিন ভৌত বিজ্ঞান, দুদিন জীবন বিজ্ঞান, ওটা এখন আর নেই। এখন মনে করবা যে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান একটা সিঙ্গেল বই, প্রত্যেক দিন দুটো বই আনবা, ঠিক আছে? আচ্ছা আজকে হচ্ছে তোমাদের এই জীবন বিজ্ঞানের একটা অধ্যায়ের মানে একটা অংশের, অধ্যায় বোধহয় শেষ হয়ে যাবে না, অংশ শেষ হবে না, অধ্যায়টা অনেক বড়। হ্যাঁ একটা অংশ শেষ হবে, তাই আগামী ক্লাসে আবার ভৌত বিজ্ঞান হবে। ওই জন্য আগামী ক্লাসে আবার ভৌত বিজ্ঞানই আনবা। পরীক্ষা তো নেবো, মানে প্রত্যেকদিন দুটো করে বিজ্ঞানই আনবা বই। আগামী ক্লাসে জীবন বিজ্ঞান পড়া নেব, পরীক্ষা নেব, আর ভৌত বিজ্ঞানে পড়া দেবো, কারণ একটা জীবন বিজ্ঞানের টপিক শেষ হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বলবা তো, অবশ্যই দেবো না কেন। এটা নোট, কিছু কোশ্চেনের উত্তর দেওয়া আছে যেগুলো বইতে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ওটা পাওনি তো, আরেকটা আছে। তোমাদের কোশ্চেন দিইনি? ও কোশ্চেন আছে তো, তাহলেই হবে।
জীবন বিজ্ঞানে তোমাদের আজকে যতটা পড়ানো হবে সেটা হচ্ছে পেজ নাম্বার 62 থেকে পেজ নাম্বার 67 পর্যন্ত। 67 পেজ হওয়ার, আমি একটু বলে দিই শোনো, 67 পেজ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম ঝামেলা উজ্জুতি মারামারি কোনো লাভ নেই। 67 পেজ হবে, তারপরে ছুটি পাবা। হ্যাঁ, মুখস্থ অবশ্যই করতে হবে, হবে না বলে কিছু নেই। ঠিক আছে, এখন বড় হয়ে গেছো, পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, বাচ্চা টাচ্চা ছিলে, আর দুদিন পরে বাচ্চা কোলে নিয়ে ঘুরবা, নিজেরটা না, অন্য কারোর। আচ্ছা, সবার প্রথমে 62 পেজে টপিক হচ্ছে 3.1.4 জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন। তাহলে ঘোষবাবু, পরিবহন কথার অর্থ কি? ঠিক বলেছো, বয়ে নিয়ে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে কি, যে পদ্ধতিতে উদ্ভিদের কথা বলছি আমরা, যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জীবদেহের প্রতিটি সজীব কোষে তরল মাধ্যমে খাদ্যরস, অক্সিজেন, খনিজ পদার্থ, গ্যাস, হরমোন প্রভৃতি পৌঁছয় ও কোষ থেকে দূষিত পদার্থ অপসারিত হয়, তাকে আমরা কি বলবো? পরিবহন। এটা খুব ছোট্ট জিনিস। হৃৎপিণ্ডে সবার প্রথমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢোকে, হৃৎপিণ্ড পাম্প করে সেটাকে ফুসফুসে পাঠায়। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কখন থাকে? সারা দেহ থেকে যখন আসে। ফুসফুসে গিয়ে কি হয়? অক্সিজেন মেশে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এই যে পদ্ধতিটা কিসের মাধ্যমে হলো? রক্তের পরিবহনের মাধ্যমে হলো। আচ্ছা, আমাদের শরীর বৃদ্ধি পায় কোন হরমোনের দরুন? এসটিএইচ বা গ্রোথ হরমোন, তাই না? কিসের জন্য? তাহলে এই হরমোনটা পিটুইটারি থেকে তৈরি হয়, সারা শরীরে পৌঁছায় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। আচ্ছা, পরিবহন বোঝা গেল। এবার হচ্ছে পরিবহন দু ধরনের হয়। পরিবহন দু ধরনের হয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটা হচ্ছে সক্রিয় পরিবহন। আচ্ছা, এবার প্রথমে হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পড়বো। দেখো, যখন হচ্ছে বিপাকীয় পদ্ধতিতে পরিবহন হবে, মানে কোনো রকম শক্তি খরচ হবে না, তাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিবহন। হচ্ছে, যদি কে পারবে? হ্যাঁ, কর পারবে। কর স্কুলে যাও নাকি যাও না? যাও। তাহলে ব্যাপারটা হচ্ছে, স্কুলে সাদা কালারের জামা কাচার পর উজালা করতে হয়। তাহলে জলের মধ্যে 1-2 ফোঁটা উজালা ফেলার পর, উজালা গাঢ় থাকে, আস্তে আস্তে জলের মধ্যে সব অংশে ছড়িয়ে পড়ে, দরকার নেই। তাই অনেক দেখেছো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাটার নাম কি? ব্যাপন। আচ্ছা, জলের মধ্যে কিছু কিশমিশ ফেলে দিলে কি ঘটে? ফুলে যায়, মানে বাইরের জল ভেতরে ঢুকে যায়। তাহলে এইগুলোর জন্য আলাদা করে শক্তি প্রয়োগ করতে হয়? হয় না। এগুলো সাধারণত অণুর গতির জন্য হয়। এই ঘটনাগুলোকে বলা হচ্ছে কি? নিষ্ক্রিয় পরিবহন। তাহলে নিষ্ক্রিয় পরিবহন দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিশোভন। ব্যাপনের বৈশিষ্ট্য কি? ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে অণুগুলো নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে, ফলে কি হচ্ছে, সমগ্র যে দ্রবণ তার মধ্যে কি হয়, অণুর ঘনত্ব সমান হয়ে গেল। আচ্ছা, এবার চলেছে সহায়ক ব্যাপন আর ব্যাপন চাপ। সজীব কোষের কোষপর্দা স্থিত বাহকের সাহায্যে এটিপি অণুর সাহায্য ব্যতীত ঘনত্বের নতিক্ষণের, বাপরে বাপ, স্থানান্তরকে ব্যাপন বলে, দরকার নেই। ব্যাপনের জন্য শোনো, ব্যাপন যখন হয় ভালো করে বুঝবা, ব্যাপন কেন হয়? অণুর গতির জন্য হয় ব্যাপন। অণুর গতির জন্য হয়। যখন উদ্ভিদ দেহের মধ্যে হয় তখন হয় কি? ব্যাপনের অণুগুলো ছোটাছুটির জন্য। কি জাবর কাটছো কেন তুমি মুখের মধ্যে তখন থেকে? আরে আমি ও বাড়িতে কদিন ছিলাম না, আমি মাঝে মাঝে দেখতাম যে গরু মুখ বন্ধ আছে, চাবিয়ে যাচ্ছে, কিছু একটা যদি ফেনা তুলে দিচ্ছে, তারপরে শোনা গেল ওকে বলে জাবর কাটা। পড়েছিলাম। বৈশিষ্ট্য আসছে। আচ্ছা, এবার শুনে আস্তে আস্তে, এই শোনো, ব্যাপারটা হচ্ছে কি, যখন কণার অণুগুলো, যখন কোনো পদার্থের কণাগুলো ছোটাছুটি করবে, সে কি করবে? ছোটাছুটি করার জন্য অন্য কণাগুলোকে চাপ দেবে। তা ব্যাপনের সময় যখন এই ঘটনাগুলো ঘটে, তখন সেটাকে আমরা কি বলি? ব্যাপন চাপ। কি বলা হয়? ব্যাপন চাপ। আচ্ছা, ব্যাপনের বৈশিষ্ট্যতে আসি। বলো তো চুমকি, ঘরের এক কোনায় মশার মশার মর্টিন, মশা
আচ্ছা, মশার মর্টিন যদি জ্বালানো হয় তাহলে অন্য কোনায় কি গন্ধ পাওয়া যাবে? যাবে। কোন পদ্ধতিতে গ্যাস ছড়িয়ে পড়লো? ব্যাপন পদ্ধতিতে। আচ্ছা, তাহলে ব্যাপন পদ্ধতি গ্যাসের মধ্যে ঘটে ফার্স্ট। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে উজালা। তরলের মধ্যে এক কোনায় উজালা ফেললে সব কোনায় ছড়িয়ে পড়ে। তাহলে কার মধ্যে ঘটলো? তরলের মধ্যে ঘটলো। বুঝি 3টে করে। হ্যাঁ। আচ্ছা, ব্যাপনের গুরুত্বতে চলে আসি। জলের মধ্যে কে থাকে? মাছ থাকে। তাহলে হ্যাঁ, তা 12 ডাকছে তো হাসছো কেন বলো? একই প্রশ্ন বারবার প্রিন্ট হয়ে গেছে। এই বাবা, কার মতো? তোমাকে দিয়েছিলাম, ও রেখে দাও। সবাইকে দিতে হবে এখন। কি হয়েছে? ধাড়ি দেখো, আজকে যদি তোমাকে দিই তা সবাই পরের দিন চাইবে। কোনো দরকার নেই, তুমি একটা কষ্ট করে জেরক্স করে নিও। আর এইসব কথা যখন কেউ থাকবে না তখন বলবা। হ্যাঁ, সবার সামনে বলে প্রবলেম আছে। যেন কেউ টেন না পায় নিজে। হ্যাঁ, সবাই পার্সোনালি এসে বলবা নাকি? কি বুদ্ধি। আচ্ছা, এটা ঠিক আছে তো? এটা ঠিক আছে তো? আচ্ছা গড়াই বাবু শোনো, আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন কোন পদ্ধতিতে আদান প্রদান ঘটে? ব্যাপন। হ্যাঁ হ্যাঁ, এখন যা বলো সব ব্যাপন, তাই না? খুব ভালো। আচ্ছা, ব্যাপনের পর্যবেক্ষণ আমাদের লাগবে না, অভিশ্রবণে চলে আসি। আচ্ছা, অভিশ্রবণে ভালো করে বুঝবাম, কিশমিশের ভেতরে মিষ্টি চিনির জল আছে হিসাব মতো, এক কথায়। আর বাইরে যখন মানে ওটা যখন জলের মধ্যে চোবায় তখন ভেতরের জলের থেকে বাইরের জলের ঘনত্ব কি কম, তাই তো? তো ওই জন্য কি কিশমিশের মধ্যে জল ঢুকে যাচ্ছে। তাহলে কিশমিশের মধ্যে যে ঘটনাটা পেলাম সেটা নাম অভিশ্রবণ। তাহলে অভিশ্রবণ পদ্ধতিতে দ্রাবক, অভিশ্রবণ পদ্ধতিতে দ্রাবক কোষ পর্দা ভেদ করে ভেতরে ঢুকছে। তাহলে এখানে একটা পর্দার কটা পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, তাহলে বলছে কি যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা ভেদ করে দ্রাবকের কণাগুলো কোষের মধ্যে ঢুকে পড়ে তাকে আমরা কি বলবো? অভিশ্রবণ। আচ্ছা, অভিশ্রবণের কতগুলো চাপ আছে ভালো করে বুঝবা। কিশমিশ, কিশমিশ যখন শুকনো থাকে, কিশমিশের মানে কিশমিশ বাইরের পর্দা চুপসে থাকে, তাই তো? খোসা চুপসে থাকে। আচ্ছা, জলের মধ্যে ফেলে রাখার পর যখন ফুলে যায় কিশমিশের উপরের যে ত্বক থাকে সেটা টান টান হয়ে যায় না? তার মানে কি জল ঢুকলো ফলে কি অভিশ্রবণের ভেতরে চাপ বেড়ে গেল। বুঝতে পারলাম? হ্যাঁ, দেখানো যাবে না। আচ্ছা প্লাস, হ্যাঁ হ্যাঁ এখন দেখেছো অনেকবার। দেখো এই দেখো, দেখতে দেখতে পরিতার চুল পেকে গেল, আর কবার দেখবা? রিয়াকে চুপিয়ে দেখাবো। আচ্ছা, প্লাজমোলাইসিস, এই কথা না কথা না, প্লাজমোলাইসিস আর ডি প্লাজমোলাইসিস। আচ্ছা, অভিশ্রবণকে ইংরেজিতে কি বলা হয়? অসমোসিস। অসমোসিস। আচ্ছা, যখন আচ্ছা সব আছে এই শোনো, বইয়ে যখন কিশমিশের মধ্যে জল ঢুকলো তখন সেটাকে আমরা কি বলি? অন্ত অভিশ্রবণ না বহির অভিশ্রবণ? ভেতরে ঢুকে তাহলে অন্ত। আর যখন ওই ফোলা কিশমিশকে নুন জলের মধ্যে রেখে দেবো তখন আবার কিশমিশ চুপসে যাবে, তখন জল বাইরে বেরিয়ে এলো, সেটাকে আমরা কি বলবো? এবার এটার হ্যাঁ, কারণ ভেতরে যে জলটা ছিল সেটা এখন বাইরে বেরিয়ে আসবে। বুঝতে পেরেছো? তাহলে এটাকেই ইংরেজিতে বলা হচ্ছে কি অন্ত অভিশ্রবণকে আমরা বলবো প্লাজমোলাইসিস, বহির অভিশ্রবণকে আমরা বলবো ডি প্লাজমোলাইসিস। হয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ। আচ্ছা, মানুষকে নুন জলে চোবালে মানুষ পাতলা হবে, কিন্তু আচ্ছা একটা সমুদ্রের নাম আছে যেখানে কেউ ডোবে না, ডেড সি। বাহ, সব মুখস্থ আছে। আচ্ছা, অভিশ্রবণের গুরুত্বগুলো একটু মুখস্থ করে রেখো। ব্যাপন, আচ্ছা এই একটা কথা, ব্যাপন আর অভিশ্রবণের পার্থক্য তোমাদের বইতে নেই। কোথায় আছে গো? গড়াইয়ের বইতে আছে। এটা নোট দিতে হবে, ওকে দিয়ে দাও, আমি কি করব? বৈশিষ্ট্য পড়বা? হ্যাঁ 3টে।
হ্যাঁ, পার্থক্য তোমার বইতে আছে, এদের বইতে নেই তো। আচ্ছা, যাদের নতুন বই তাদেরকে আমি জেরক্স দিয়ে দেবো। আমার নতুন বই দেখা বই দেখিয়ে দেবো। আচ্ছা, কোশ্চেনটা বার করো তো একবার, এদের বই আছে। কোশ্চেন বার করো। ও আচ্ছা, এখানে আমি কোশ্চেনে অ্যাড করে দিয়েছি। নেই নেই, আমি দেবো, তোমাদের জেরক্স দিয়ে দেবো পরের দিন। আচ্ছা, এবার পরে এর পরেরটা আজকে দেবো, একটু ওয়েট করবো, দিয়ে দেবো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে সক্রিয় পরিবহনে। এই শোনো, নিষ্ক্রিয় পরিবহন কাকে বলে বললাম বলো? তোমাদের বই অভিশ্রমণ চাপ নেই? আচ্ছা, এরপরে শোনো, বলবা যে নিষ্ক্রিয় অভিশ্রবণ আমরা কাকে বলে বললাম? যে প্রক্রিয়ায় পদার্থগুলি সাধারণত ব্যাপন আর অভিশ্রবণের মাধ্যমে পরিবাহিত হয় তাকে বললাম কি নিষ্ক্রিয়। এতে এটিপির প্রয়োজন আছে কি নেই? নিষ্ক্রিয়তে নেই। নিষ্ক্রিয়। এবার সক্রিয়তে মানে কি, এটিপির সহায়তা নিয়ে যখন পদার্থগুলি পরিবাহিত হবে সেটাকে বলবো সক্রিয়। আচ্ছা, কঙ্কনা বলো, যখন সক্রিয় পরিবহন হবে তখন এটিপির প্রয়োজন আছে কি নেই? হ্যাঁ বলো, ঠিক। আচ্ছা, সক্রিয় পরিবহন কতগুলো প্রোটিনের মাধ্যমে হয়? সক্রিয় পরিবহন কতগুলো প্রোটিনের মাধ্যমে হয়। এটিপি অণুগুলো যখন বিদারিত হয় মানে ভেঙে যায়, কি তৈরি করবে? শক্তি তৈরি করবে। সেই শক্তির সাহায্যে প্রোটিনগুলো পদার্থগুলোকে বহন করে নিয়ে যায়। এর এই যে প্রোটিনগুলো যেগুলো বহন করছে দেখি কি বলা হয়? পাম্প প্রোটিন। কি বলা হয়? পাম্প প্রোটিন। আচ্ছা, এবার চলে আসবো যে কোষ থেকে কোষে পরিবহন। তোমাদের আমি মূল থেকে জল কিভাবে পাতায় পৌঁছায় সেটা আমি একবার বলেছিলাম, দেখে নাও। হ্যাঁ, জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে পৌঁছায়। তাহলে গাছের যদি কোষগুলো হয়, গাছের কোষ কেমন চৌকো চৌকো হয় না? না না, গাছের আমরা জাস্ট কোষ নিয়ে আলোচনা করছি। শোনো, এখানে একটা সিঙ্গেল কোষ হচ্ছে, শুনবা। গাছের যে কোষগুলো হয় সেগুলো সাধারণত চৌকো আকৃতির হয়। হলো, মনে করো এটা পাতার কোষ, এটা মূলের কোষ। হলো, আর এটা মাটি। আদিত্য, মাটিতে জল থাকে কি থাকে না? থাকে। এখন মনে করো পাতা দিয়ে বাষ্পমোচন হয়ে গেল, পাতা দিয়ে বাষ্পমোচন হয়ে গেল, মানে পাতার কোষ এঁকেছি, পাতা আঁকেনি। তাহলে এখন বাষ্পমোচন হওয়ার পরে কি হবে? এখানে তাহলে জলের পরিমাণ কমবে না বাড়বে? কমবে। তাহলে যখনই এখানে জলের পরিমাণ কমে যাবে তখন কি হবে? তখন জল লাগবে, ঠিকই বলেছো। কিন্তু জলটা নেবে কোথা থেকে? না, জলটা আসবে তার নিচের কোষ থেকে। জলটা আসবে তার নিচের কোষ থেকে। বোঝা গেল? না। আচ্ছা, এর পরের কথা শোনো, তাহলে যখন এই কোষের জল উপরের কোষে চলে গেল, তাহলে এই কোষ ফাঁকা হয়ে গেল। এই কোষ জল নেবে কোথা থেকে? নিচের থেকে। এটা ফাঁকা হয়ে গেল, তার নিচের থেকে নেবে। এইভাবে লাস্টেরটা কোথা থেকে নেবে? মাটি থেকে নেবে। ঠিক আছে, তোমাদের বইতে বলেছে যে মূলের এককোষী মূলরম বৃদ্ধি প্রাপ্ত হয়ে কৈশিক জল সমন্বিত মৃত্তিকার কণার সংস্পর্শে চলে আসে। মূলরমের কোষ প্লাজমা পর্দা দ্বারা আবৃত থাকে। আচ্ছা, কোষ রসের ঘনত্ব মাটির কৈশিক জল অপেক্ষা অধিক হওয়ায় অন্তঃঅভিসরণ পদ্ধতিতে বাইরে থেকে জল মূলরমে প্রবেশ করে, তখন মূলরমটি রসস্ফীত হয় এবং শোষণ চাপ কমে যায়। শোষণ চাপ মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেজটা থাকলে ভালো হতো। দু তিন লাইনই তো আছে। আচ্ছা, এরপরে খনিজ পদার্থের পরিবহন।
নিষ্ক্রিয় আয়ন শোষণ। আচ্ছা, যে পদ্ধতিতে জলে দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে শক্তির ব্যবহার করে মূলের প্রোটোপ্লাজমে অর্থাৎ কম ঘনত্বযুক্ত স্থানে প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে নিষ্ক্রিয় আয়ন শোষণ বলে। আচ্ছা, ভালো করে বুঝবা আদিত্য। মনে করো কোষের মধ্যে জল আছে, বুঝছে? তাহলে কোষের মধ্যে জলের যে ঘনত্ব সেটা মনে করো পরিবেশের ঘনত্বের সঙ্গে এখন সমান আছে, গল্প করুক। এখন পাতা দিয়ে যে বাষ্পমোচন হয়ে গেল, কোষ কি করবে? জলটাকে পাতায় পাঠিয়ে দেবে, তাহলে কোষের মধ্যে জলের পরিমাণ কমে গেল, তাহলে হিসাব মতো কোষের রস গাঢ় হয়ে গেল। এখন সে কি করবে? যেহেতু পরিবেশের কোষের রস ভেতরের থেকে হালকা পাতলা, বাইরে থেকে কোন পদ্ধতিতে কোষের মধ্যে জল প্রবেশ করবে? নাম আছে অন্ত অভিস্রবণ। কি? অন্ত অভিস্রবণ পদ্ধতিতে। আচ্ছা, বিশ্রমণই তো মেন জিনিসটা। হ্যাঁ ঠিক আছে। সক্রিয় আয়ন শোষণ, পেজ নাম্বার 65। যে প্রক্রিয়ায় শ্বসনজাত শক্তিকে ব্যবহার করে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে জলে দ্রবীভূত খনিজ মৌলগুলি উদ্ভিদ কোষে শোষিত হয়, তাকে সক্রিয় আয়ন শোষণ বলা হয়। হয়ে গেল? ঠিক আছে। উদ্ভিদের পরিবহন। ওরে সাবাস, ও তো বালিশ লাগবে মনে হচ্ছে। তো দিদা তোমার ঘর থেকে একটা একটা গাছ আঁকবো, কদম গাছ। কি গাছ রাখবা এখন? যে গাছের নাম দিতে পারে সেই গাছ হয়ে যাবে। দাদা দাদা হ্যাঁ, আসতে তো বলে ও, আর কি করবো বলো, কিছু করার নেই। তাদের কি দাদা গেট করে গেট পরিষ্কার করছে। করতেই পারে পরিষ্কার মানে ঢালাই করছে একবার কি করব? শিখছে ডবল খরচা। আচ্ছা, ভালো করে শুনবা। গাছে সকল পাতাতে গাছের আঁকেনি কিছু, জাস্ট বোঝাচ্ছি, ভালো করে শুনবা। উদ্ভিদের, আচ্ছা শোনো, উদ্ভিদের পরিবহন কত প্রকারের হয়? উদ্ভিদের পরিবহন দুই বহন হয়, দুই রকম হয়। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে পরিবহন হয়, একটা হচ্ছে নিম্নমুখী। কিভাবে হয়? মনে করো উদ্ভিদের উপরের পাতায় জল নিয়ে যাব, তাহলে নিচে থেকে জল উপরে যাবে, তাহলে এটা কেমন পরিবহন হলো? ঊর্ধ্বমুখী। এবার মনে করো উদ্ভিদের পাতার উপরের অংশে, তাহলে ধর নারকেল গাছের কথা ভাবি, নারকেল গাছের পাতা থাকে উপরে, কিন্তু নারকেল গাছের গোড়া পর্যন্ত সম্পূর্ণ যে শরীর আছে সেখানে উদ্ভিদের মানে পাতাতে তৈরি খাদ্যের প্রয়োজন আছে কি নেই? আছে। তার মানে পাতাতে তৈরি খাদ্য আমার নিচের অংশে আসবে কি আসবে না? আসবে। তাহলে পরিবহন কত ধরনের হলো? দুই ধরনের হলো। বলছি কি, রসের উৎস্রোত। রসের উৎস্রোত যে প্রক্রিয়ায় উদ্ভিদের এককোষী মূলরম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত লবণ শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে, ভালো করে শুনবা, শোষণ অঞ্চল থেকে অভিকর্ষের বিরুদ্ধে কাণ্ডের জালিকা বাহিকার জাইলেম বাহিকার মাধ্যমে বাষ্পমোচন টানের প্রভাবে ঊর্ধ্বমুখে প্রবাহিত হয়, এটাকে বলা হয় রসের উৎস। মানে আমি যেটা একটু আগে বললাম, মানে হ্যাঁ এইখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বেরোবে। হ্যাঁ, হাল হয়ে বেরো আসলে তোমরা যে বড় হয়ে গেছো এটা মানতে চাইছো না কেন আমি বুঝতে পারছি না। মানে এই যে মুখের মধ্যে পেটে রয়ে কঙ্কনাকে মানে যায়, কঙ্কনা নখ সব খেয়ে ফেললো, ওকে নাই বাচ্চা বলাই যায়। এই শোনো, রসের উৎসের বিষয়টা বুঝে সবার প্রথম কথা আমরা কি বলবো? পাতা দ্বারা বাষ্পমোচন হওয়ার পরে, পাতা দ্বারা বাষ্পমোচন হওয়ার পরে মূল দ্বারা শোষিত জল, মূল দ্বারা শোষিত জল, এবং জলের সঙ্গে শুধু জলই তো শোষণ করে না, খনিজ লবণও শোষণ করে। তাহলে মূল দ্বারা শোষিত জল এবং খনিজ লবণ অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষের বিপরীতে, অভিকর্ষের বিপরীতে পাতাতে পৌঁছায়, অভিকর্ষের বিপরীতে পাতাতে পৌঁছায়। এবার প্রশ্ন হচ্ছে কোন বাহিকার দ্বারা, কোন পাইপের দ্বারা পৌঁছায়? জাইলেম। বাহিকার নাম কি? জাইলেম। তাহলে জাইলেম বাহিকার দ্বারা উপরে পাতাতে পৌঁছায়। তো এই যে ঘটনা পুরোটা, যে জলটা উপরে, মানে রস উপরে উঠছে, রেখে বলছে রসের উৎস্রোত। এত কিছু করব না কেন মোটরের পিভিসি পাইপ লাগিয়ে অটোমেটিক জল উপরে উঠে গাছের ভেতরে তার মোটর লাগানো থাকে না? লাগিয়ে দিতে হবে। আচ্ছা আর্টিফিশিয়াল গাছ ওটা নতুন বের করব আমরা ঠিক আছে। এই শোনো শোনো শোনো, পয়েন্টটা আর্টিফিশিয়াল
ঠিক আছে, এবার বলতে হবে যে মূলজ চাপ মতবাদ, মানে রসস্ফীতি কেন হয় তার পেছনে অনেকগুলো মতবাদ আছে, পেজ নাম্বার 65 একদম নিচে। আচ্ছা একটা কথা শোনো, যখন মূল দ্বারা জল শোষিত হয়ে গেল, তাহলে মূলের লাস্টের যে অংশটা যেটা বলে কর্টেক্স, সেখানে রসস্ফীতির চাপ বাড়বে না কমবে? মানে জল যখন ডুবে যাবে চাপ বাড়বে না কমবে? অভিসরণ চাপ বাড়বে না কমবে? বাড়বে। এই চাপের জন্য জল কি হয়, আস্তে আস্তে উপরের দিকের কোষগুলোতে যেতে থাকে। বোঝা গেল? ফলে কি, যদি মূলজ চাপ বৃদ্ধি পায়, তার ফলে কি হয়, রস ধীরে ধীরে উপরের দিকে ওঠে, মানে কি রসস্ফীতির চাপও বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? তাহলে মূলজ চাপ কি রসস্ফীতির চাপ, এই রসস্ফীতির জন্য অন্য একটা কারণ হয়ে গেল। তোমাদের বইতে বলেছে কি, জল শোষণের ফলে মূলের কর্টেক্সের অভ্যন্তরে রসস্ফীতিজনিত যে চাপ সৃষ্টি হয় তা মূলজ চাপ বা রুট প্রেশার বলে। এর ফলে জল ধীরে ধীরে ঊর্ধ্বমুখে যেতে থাকে, এটাই কি বলা হচ্ছে কি রসের উৎস্রোত। তাহলে আদিত্য, এক কথায় তুমি রসের উৎস কিভাবে বলবা? তুমি রসের উৎস্রোত কথাটিকে কিভাবে বলবা? মাটি থেকে পাতা পর্যন্ত যে পদ্ধতিতে জল পৌঁছে তাকে বলে রসের উৎস। কিন্তু এটা লেখা যাবে না, এটা বোঝানোর জন্য লেখা যাবে না। আচ্ছা, ব্যাপারটা কি বলতে, এর ভাষা দিয়েই বলবা। বুঝতে পেরেছো? কিছুই না, ক্লাস 9 উঠে গেছে। শোনো শোনো, বেসিক জিনিসগুলো সবাই জানে। শিক্ষিত হওয়ার অর্থ হচ্ছে তোমার মুখে ভাষা থাকবে। এবার চলে আসি প্রচ্ছেদন টান। প্রচ্ছেদনের বাংলা কি? বাষ্পমোচন। তাহলে বাষ্পমোচন টান, টান ওই একই হলো, মনে রাখতে হবে, সমার্থক শব্দ। ঠিক। আচ্ছা, বাষ্পমোচন টান কাকে বলে? আদিত্য বকছো কেন? পাতায় কোন ধরনের কলা দেখা যায়? গাছের পাতাতে কোন ধরনের কলা দেখা যায়? মেসোফিল। সব সময় ক্লোরোফিল। পাতায়, আচ্ছা পাতাতে সারক সংশ্লেষণ আর কিছু হয় না? হয়তো। আচ্ছা শোনো, পাতার মেসোফিল, ও আচ্ছা, দেবের গল্প, ওর গল্প শেষ না হলে বাইরে তো, ও বাবা, ও দেখো মাছি উঠছে। মাছ, মাছ কত করে? ইয়াসিন বলো, গাছ তার কোন অঙ্গের সাহায্যে জল শোষণ করে? সবাই জানে, তুমিও জানো, অত ভাবার কিছু নেই। মাটির তলায় কোন অংশ থাকে? তাহলে মূলের সাহায্যে জল শোষণ করবে। আচ্ছা শোনো, বাষ্পমোচন টান, এটার ব্যাপারটা কি? ব্যাপারটা যে বাষ্পমোচন উদ্ভিদের কোন অঙ্গের সাহায্যে হয়? পাতা সাহায্য হয়। পাতা দিয়ে বাষ্পমোচন হয়ে যাওয়ার পরে সেই অংশের যে কলা অর্থাৎ যে কোষগুলো থাকবে তাতে জলের ঘাটতি দেখা যাবে। ফলে কি হচ্ছে, তার মধ্যে জলের জন্য একটা টান সৃষ্টি হয়। এটাকে কি বলা হচ্ছে? বাষ্পমোচন টান। এখন তোমাদের বইতে একটু ভালো ভাষা দিয়ে লেখা আছে, পড়ে নাও। বাষ্পমোচনের ফলে পাতার মেসোফিল কলায় যে ব্যাপন চাপের ঘাটতি দেখা যায়, তা জাইলেম বাহিকায় বিশেষ শোষণ চাপ সৃষ্টি করে, ওই শোষণ টানছে। আচ্ছা, এর ফলে মূল থেকে খনিজ লবণ মিশ্রিত জলকে ঊর্ধ্বমুখে পরিবাহিত করে, তাকে বলা হচ্ছে কি? বাষ্পমোচন টান। খুব ভালো, মুখস্থ করতে হবে। আচ্ছা এরপরে না, তোমাদের ভাষা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, বিজ্ঞানী ডিকসন ও জলি, সরি, এবার কি বিদেশিদের নাম বলা খুব মুশকিল, ছেলে নাম শ্বসনের আগে বলতে হবে। ঠিক। আচ্ছা কোশ্চেন দাও তো। সমসংযোগ বল, অসম সংযোগ বল। আচ্ছা শোনো, ডিকসন, এই যে শোনো, ডিকসন আর জলি বাষ্পমোচন টান সৃষ্টি হওয়ার জন্য
একটা মতবাদ দেন। তিনি বললেন যে বাষ্পমোচন যখন টান সৃষ্টি হয়, গাছের যে কোষগুলো ছিল অর্থাৎ যে জাইলেম বাইকা ছিল, জাইলেম বাইকার মধ্যে জলস্তম্ভ সবসময় কি থাকে, নিরবিচ্ছিন্ন থাকে। মানে কখন, হ্যাঁ এটাই রাখতে হচ্ছে। এই শোনো ভালো করে, এইরকমই কোষ এরকমই দেখতে হয়। হ্যাঁ এই শোনো, আমি তাও তো সোজা সোজা গেছি, কোষ টেরা বেঁকা হয় সাপের মতো, এরম এরম থাকে। বলছে তাই আগ্রহ। আচ্ছা এই শোনো শোনো, ডিকসন আর জলি বাষ্পমোচন টান এর জন্য একটা মতবাদ দেন। তিনি বলেন যে বাষ্পমোচন টানের সময় যে জলস্তম্ভ হয়, জাইলেম বাইকার মধ্যে যে জলস্তম্ভ থাকে, সেটা কিন্তু অবিচ্ছিন্ন থাকে, বিচ্ছিন্ন হয় না কখনো। হয়ে গেছে। আচ্ছা দেখবে যে গাছ যখন তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় লাগানো হয়, কিছুক্ষণ গাছ নেতিয়ে পড়ে না, তারপরে আবার ঠিক হয়ে যায়। তা নেতিয়ে পড়ছে কেন? যখন হ্যাঁ 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 সেগুলো একদম মরে যায়, ঠিক বলেছো। আচ্ছা এবার শোনো, তাহলে এবার বলছো যে এই যে জলস্তম্ভ কঙ্কনা, জলস্তম্ভটা নিরবিচ্ছিন্ন থাকছে, এর কারণ কি? আচ্ছা জলের মধ্যে কি শুধু জলই থাকছে নাকি লবণ থাকছে? লবণও থাকছে। তিনি বললেন যে দুটো কথা। তিনি বললেন যে এখানে থাকা যে কণাগুলো আছে, কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, এটাকে বলা হচ্ছে কি সমশক্তি বল। কি বলা হচ্ছে? সমশক্তি বল আছে সব। আচ্ছা আরেকটা আমি একটু বোঝাই, দেখো তোমাদের ভৌত বিজ্ঞানে বলেছিলাম না, পৃথিবীতে যে কোনো দুটো বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, ওই তো আমি তুমি F is equal to G into M1 into Y D square, ওইটা। তো এটাই বলছে, এই শোনো আদিত্য, কথা না, বলা হচ্ছে কি যে কোনো দুটি কণা পরস্পরকে আকর্ষণ করছে, এটাকে বলা হচ্ছে সমশক্তি বল। আরেকটা জিনিস, এই যে প্রত্যেকটা কণা রাসায়নিক পদার্থ না, তাহলে রাসায়নিক ভাবে তারা পরস্পরকে আকর্ষণ করছে, এটাকে বলেছে কি আসক্তি, না কি এটা বলছে, অসমযোগ বল। কি বলা হচ্ছে? অসমসংযোগ বল। সব বইতে আছে, লাইন বাই লাইন পড়তে হবে। এবার একটা কোশ্চেন দিয়েছে তোমাদের কোশ্চেনে, যে জাইলেম বাইকার জলের কণাগুলোর মধ্যে কার, আচ্ছা মধ্যে কার যে সমসংযোগ বল আছে তার মান কত বায়ুমণ্ডলীয় চাপের সমান? আচ্ছা ঘোষ বলবা, বায়ুমণ্ডলীয় চাপ কত সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের সমান? কে পারবে দেখি? না সঞ্চারী বলো। 76 সেন্টিমিটার। আচ্ছা আর যদি জল হয়, জলস্তম্ভ যদি বলা হয় 10.3, ঠিক বলেছো। আচ্ছা কোশ্চেনে বলা আছে যে জাইলেম বাইকার মধ্যে যে কণাগুলোর মধ্যে যে সমসংযোগ বল আছে সেটা কত বায়ুমণ্ডলীয় চাপের সমান? উত্তর কষ্ট করে মুখস্থ রাখবা। উত্তর কি আদৌ বইতে আছে? না না আছে, 350 বায়ুমণ্ডলীয় চাপের সমান। 350 বায়ুমণ্ডল। আচ্ছা তোমরা পারলে উত্তরগুলো লিখে দেখো যে 66 পাতার তুমি বাদিক বরাবর যেতে থাকো, নিচে নামতে থাকো, দেখো একদম বাদিকে 350 লেখা আছে। ওইটা ওইটা সবার বইতে মিলবে, মিলবে না কেন? একটু খুঁজে দাও, ওকে খুঁজে দাও। এই যে বড় বড় আছে, এখানটা করে আছে পরেরটা। আচ্ছা পাতার মেসোফিল কলায় কোষের অভিস্রবণ চাপের মান কত বায়ুমণ্ডলীয় চাপের সমান? 5 থেকে 10 বায়ুমণ্ডলীয় চাপের সমান। পরেরটা, উদ্ভিদের পাতার সালোক সংশ্লেষে উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য নিম্নমুখে পরিবহনের সময় কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়? আচ্ছা উত্তর দেখো আমি লিখে দিয়েছি, ফ্লোয়েম কলা। আমি উত্তর হ্যাঁ লিখে দিয়েছি, এটা খুঁজতে অসুবিধা হবে, লিখে দিয়েছি। আচ্ছা একটা জিনিস, হ্যাঁ আমি কোশ্চেনে লিখে দিয়েছি, হ্যাঁ কোশ্চেন নাম্বার 126। আচ্ছা একটা জিনিস বিট্টু বলবা, উদ্ভিদ কার সাহায্যে জল শোষণ করে? মূল, মূলের সাহায্যে। শেকড় মানে মূল, ঠিকই বলেছো। এখন বলবো যে মূল থেকে জল যে কোষগুলোর মাধ্যমে যায়, সেই কোষগুলোর কলার নাম কি? মানে কোন কলা গঠন করে নিচ থেকে উপরে যাওয়ার জন্য, জাইলেম না ফ্লোয়েম? আচ্ছা থাক, এই গড়াই বলবা, মূল ভালো করে শুনবা। না
মূল থেকে জল শোষিত হলো, সেটা পাতায় পৌঁছায়, মানে কি ঊর্ধ্বমুখী জলের প্রবাহ পরিবহন হচ্ছে। এটা কোন কলার মাধ্যমে হয়? জাইলেম। হ্যাঁ, গাছের পাতায় খাবার তৈরি হলো, সেটা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে আসবে, তাহলে নিচের দিকে আসছে নিম্নমুখী পরিবহন কিসের মাধ্যমে হবে? ফ্লোয়েম। ঠিক আছে। আচ্ছা, পরেরটা। এ দেখো, ওর হাসিটা দেখো, গরুর মতো হয়ে গেছে দেখো। ও দেখো, ও চিবাতে চিবাতে আসছে। তুই কি চিবাচ্ছ তখন থেকে? দাদা তুমি কিন্তু আমাদেরও বড়। তুই কি চিবাচ্ছ সব? না, চুইং গাম এতক্ষণ ধরে কে চেবায়? চিবানো চাই চুইং গাম? এ বাবা, 2.5 ঘন্টা ধরে চুইং গাম চিবি সাদা করে ফেলেছে। 67 পেজ, পেজ নাম্বার 67। শ্বসনের আগে পর্যন্ত আর একটুখানি আছে। এই ভালো করে শুনবা। গাছ, এই কথা না কথা না কথা না, দেখো ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য উপাদান পরিবহন 4 ধরনের কিন্তু হয়। এই শোনো, ফ্লোয়ের মাধ্যমে, হ্যাঁ, আর হচ্ছে দ্বিমুখী পরিবহন, মানে ঊর্ধ্বমুখী হয় নিম্নমুখী হয়। দেখো বিষয়টা হচ্ছে, কদম গাছ তো সবাই দেখেছো, ঠিক না? কদম গাছ, দেখবে যে কদম গাছের বিষয়টা হয় কি, কদম গাছের গাছের ডালগুলো নিচ থেকে উপর দিকে ওঠে। কি অবস্থায়? নিত্য। আচ্ছা, তোমরা পাইন গাছ দেখেছো, ঝাউ গাছ দেখেছো না? দেখবা যে এটা যদি মাটি হয়, ভূমি হয়, দেখবে গাছের মাঝখানে একটা মোটা ট্রাঙ্ক, মানে মোটা গুড়ি আছে, হয়ে গেল। দেখবে যে ছোট ছোট হলে অল্প অল্প করে ডাল আস্তে আস্তে উপরের দিকে ওঠে, হ্যাঁ কি না? হলো। এবার ভালো করে বুঝবা, মনে করো গাছের এই অংশে পাতা আছে, বেশি ডিটেল আঁকা যাবে না, দাঁত বার করে কোনো লাভ হবে না। তাহলে গাছের এই অংশে পাতাতে উৎপন্ন খাবার গাছের নিচের অংশে আসতে পারে, তাহলে 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 এটা নিম্নমুখী হলো, 1 নাম্বার। 2 নাম্বার, দেখো এইখানে ভালো করে বুঝবা, ধরো এইখান থেকে কোনো একটা পাতা আছে, তাহলে এই পাতায় যে খাবারটা উৎপন্ন হলো সেটা উপরের দিকে যাবে, এটা ঊর্ধ্বমুখী হলো। আবার এই পাতার খাবার তো আবার নিচের দিকেও যেতে পারে, তাহলে নিম্নমুখী ঊর্ধ্বমুখী। এটা কোনো গাছ না, এটা স্ট্রাকচার যা আঁকা হয়েছে, ওটা তো কোনো গাছ না। হ্যাঁ, এটা অডিও না, এটা হচ্ছে দ্বিমুখী, ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী, হয়ে গেল। পরেরটা। আচ্ছা, অডিও মানে পাশে, অডিও মানে পাশে, মানে গাছের পাতাতে যে খাবার তৈরি হলো সেটা এই গাছের যে ডাল চারিপাশে ছড়িয়ে থাকে না, গাছের ডাল, এই যে এত বকে কেন? তোমাদের সোফা লাগবে? হ্যাঁ, দীপ তো এখন মেললো, বলছে তাই। আচ্ছা, অডিও মানে পার্শ্বীয়, বলো তো বিপ্লবকে কোশ্চেন করা হয়নি আজকে। বিপ্লব, বিপ্লব, গাছের গুড়ি, ধরো 1 বছরের গাছ, গাছের গুড়ি যতটা না মোটা থাকে, 10 বছর বা 20 বছর পরে গাছের গুড়ি কি হয়? মোটা হয়। গাছের গুড়ি চেনো তো? মোটা হয় তো। আচ্ছা, এবার একটা কথা বলবা, গাছের গুড়ি মোটা হওয়ার জন্য উপরে বাড়ে নাকি পাশে পাশে বাড়ে? তাহলে পাশাপাশি বাড়ছে মানে কি, পাশাপাশি খাদ্য সঞ্চয় হচ্ছে, শর্করা জমছে, সেটা আসে কোন নালীর মাধ্যমে? ফ্লোয়েমের মাধ্যমে। এটাকে বলছে কি, পার্শ্বীয় পরিবহন। না না, আচ্ছা আমি না কোশ্চেনটা এভাবে করতাম, কলা গাছ 1 বছর বাঁচে, তাহলে 10 বছর পরে আমার তো কলা গাছ তো থাকেই না, মরে যায়। আচ্ছা, এবার চলে আসি ফ্লোয়েম লোডিং আর ফ্লোয়েম আনলোডিং। হ্যাঁ, ওগুলো কাকে বলে আসবে না, কাকে বলে দিইনি তো আমি। আচ্ছা, কঙ্কনা, কঙ্কনা, গাছের পাতাতে কি খাবার তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ,
ওটার ফলে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। আচ্ছা ভালো করে বুঝবে, দিনের বেলা গাছের পাতাতে যখন শর্করা তৈরি হলো, তাহলে গাছের পাতায় শর্করার পরিমাণ বেশি, গাছের অন্যান্য অংশে কম। তাহলে গাছের পাতায় তাহলে চাপ বেশি হবে না কম হবে? চাপ বেশি হবে। তাহলে সেখান থেকে ছড়িয়ে পড়বে কোথায়? সারা গাছে। সেটা মানে ছড়িয়ে পড়বে সিভ নলের মাধ্যমে। শিবনল, শিবকোষ হচ্ছে নাম, তার মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, যখন শিবনলের মধ্যে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে পদার্থ শিবনলে প্রবেশ করে, সেটাকে আমরা কি বলবো? ফ্লোয়েম লোডিং। ফ্লোয়েম লোডিং। এবার শিবনলের মধ্যে দিয়ে বাহিত হয়ে কম চাপযুক্ত সঞ্চয়ী অংশের নিকটে এসে পৌঁছলে সেখানে শিবনল থেকে সঞ্চয়ী কোষে পদার্থগুলি স্থানান্তরিত হয়, এটাকে কি বলবো? ফ্লোয়েম আনলোডিং। হয়ে গেল। আচ্ছা আচ্ছা তোমাদের, আচ্ছা দাও দাও দাও। যাদের যাদের নতুন বই আছে তাদের 67 পাতার, দেখো একটা পাতার ছবি দেওয়া আছে, ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য পরিবহন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার তো 129। আচ্ছা এখানে তোমাদের এই শোনো, ফ্লোয়েম লোডিং আর ফ্লোয়েম আনলোডিংটা কোথায় আছে দেখো। বই কই? বই নেই বাড়িতে? না ব্যাগে আছে, বার করতে ভালো লাগছে না বাড়িতে। এই মাঝখানটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে, এই মাঝখানে ফ্লোয়েম লোডিং আর ফ্লোয়েম আনলোডিং আছে, ঠিক আছে? আজকে 20 তারিখ। হ্যাঁ, শোষণ আজকে আর হবে না, শোষণের আগে পর্যন্ত। হ্যাঁ বলো। গ্যাসের পরিবহন ওই যে O2 CO2 কভার, এই তো সেই বেসিক জিনিস পড়ে রাখবা। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 129 হাতে লিখবে, 129 পর্যন্ত। হ্যাঁ তো 129। হ্যাঁ বলো, কে কোশ্চেন পাওনি? চা দাও। আচ্ছা বিপ্লব কোশ্চেন পাইনি কিসের? পরের দিন পড়ানো হবে, তাহলে আজকে জেরক্স দিতে হবে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ 5টা মিনিট বসো, এখনই করে দিচ্ছি। হ্যাঁ তোমরা দাঁড়িয়েও থাকতে পারো, অসুবিধা নেই। বাইরে আস। হ্যাঁ বলো, যাও, ঝামেলা পাকাবো না। আচ্ছা কে কে পাইনি বলছে? সবাই মিলে বললে হয়। আচ্ছা আমার এখানে আছে 1 পিস। এই দাও দাও দাও, দুজনা যাও, আর না অত বেশি নিয়ে যাওয়া যাবে না। সবাই মিলে গেলে কি বলতো, ওখানে কি করতে হবে? তোমার বইটা তোমার টেক্সট বই দাও, ওই ফ্লোয়েম লোডিং আর ফ্লোয়েম আনলোডিংটা ভালো করে লেখা আছে না? দেখো তো। আমি ভালো দাদা বলো, মালাইতে কল করব। শুধু পড়ো, একদম ভালো আইডিয়া পড়া হবে, মানে প্যাটার্ন দেবো না, প্যাটার্ন দেবো দাঁড়া বাজারে বাবা জামা কিনতে গিয়ে। হ্যালো তো দাঁড়া কাজ জামা, এইটা প্যান্ট জামা, ওইটা ওইটা এ বড়িদা আইতে বাড়িতে বলবো প্যান্ট আছে আইতে পাই বল দাদা ডায়েরিটা দাও, আজ ছোট খাটো কত তাড়াতাড়ি কিছু নেই দাদা, শুধু হচ্ছে কোড A B C D E F G H এর মধ্যে যাবে। আমি বাজার করে না ল্যাপটপে দেখ কি রে পড়াই করতে এখন মেরে দেবো, দেখ 50 টাকা ব্যাগে চলে যাবে, নাম দিয়ে একটা
লাইট জ্বালাও ও ভাই এবার কোলে বলতে পাল্টে চলে যায় সুইচে চাই দিও সুইচ শেষ ব্যাংকের সমস্যা হচ্ছে তো যাচ্ছে না। না আরেকবার 3-4 ক্লাসিং নিয়ে বসে তো খাবো না আমরা আপনাকে লাইটা পড়াই